আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আমি কমন আয়ন ইফেক্ট আমাদের যে বাকি ছিল সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। তো কমন আয়ন ইফেক্টের আইডিয়াটা হচ্ছে এরকম যে লেটস সে আমাদের কাছে হচ্ছে একটা এরকম একটা সল্ট আছে, লেটস সে AgCl, যেটা একটা উইক ইলেকট্রোলাইট। আর এই AgCl আমরা জানি হচ্ছে তার আয়নিক ফর্মে থাকে। আয়নিক ফর্মের সাথে এরকম একটা ইকুইলিব্রিয়ামে থাকে, যেটা হচ্ছে Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস। সো লেটস সে আমাদের এরকম সিলভার ক্লোরাইডের একটা সলিউশন আছে। এখন এখানে যদি আমরা একটা উইক ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইডের সলিউশন অ্যাড করি, তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা স্ট্রং ইলেকট্রোলাইট, সরি, সো সোডিয়াম ক্লোরাইড যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে Na প্লাস আর ক্লোরিন মাইনাস আয়নে হচ্ছে ডিসোসিয়েটেড হবে, আর এরকম আয়নিক ফর্মে থাকবে। তো দেখা যায় যে যেহেতু এখানে অলরেডি সিলভার ক্লোরাইডের যে সলিউশনটা ছিল সেখানে ক্লোরিন মাইনাস আয়নের সাথে এই আমাদের যে সলিড সিলভার ক্লোরাইড, এই সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস আয়নের সাথে আমাদের সলিড সিলভার ক্লোরাইড হচ্ছে একটা ইকুইলিব্রিয়ামে ছিল। এখন সেখানে যদি আমি একটা উইক ইলেকট্রোলাইট সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, তার সলিউশন অ্যাড করি, তখন দেখা যাবে এই যে আমাদের যে ক্লোরিন মাইনাস আয়নটা এটা কিন্তু কমন। সো দেখা যাবে যে আমাদের এই রিয়াকশন প্লেসে ক্লোরিন মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে বেড়ে যাবে। সো আমরা জানি যে লাসাতেলিয়াস প্রিন্সিপাল বা লাসাতেলিয়ার নীতি অনুযায়ী যদি প্রোডাক্ট বা উৎপাদ বেড়ে যায় যদি প্রোডাক্ট বা উৎপাদ বেড়ে যায় তখন আমরা জানি যে ইকুইলিব্রিয়াম হচ্ছে লেফট শিফট করে। ইকুইলিব্রিয়াম লেফট শিফট হয়। আর ইকুইলিব্রিয়াম লেফট শিফট যদি হয়, তখন এই ইকুইলিব্রিয়াম লেফট শিফট হওয়া মানে হচ্ছে ডিসোসিয়েশন বা বিয়োজন কম হবে। সো এখান থেকে দেখা যায় যে ডিসোসিয়েশন কম হবে। আর ডিসোসিয়েশন যদি কম হয়, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে যেহেতু ডিসোসিয়েশন কমে গেছে, তখন আমরা বলতে পারবো যে এখানে সলিউবিলিটি বা দ্রাব্যতা কমে গেছে। সলিউবিলিটি বা দ্রাব্যতাও কমে গেছে। সো আমরা আসলে বুঝতে পারতেছি যে কমন আয়ন এফেক্টের জন্য সলিউবিলিটি কমে যায়। আর সলিউবিলিটি যেহেতু কমে যায়, দ্যাটস ওয়াই দেখা যায় যে অধঃক্ষেপ পড়ে বা প্রেসিপিটেশন হয়। তো এখন আমরা হচ্ছে এইটা রিলেটেড কিছু আহ, কোশ্চেন দেখবো। তো এখান থেকে মেইন যে কথাটা মনে রাখতে হবে যে কমন আয়ন যদি দেই কোনো একটা সলিউশনে, কোনো একটা আয়ন যেটা অলরেডি ছিল সেরকম একটা কমন আয়ন যদি দেই, তখন সেই সলিউশনের সলিবিলিটি হচ্ছে কমে যাবে। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে এটা রিলেটেড একটা কোশ্চেন সলভ করি। ধরো এরকম বলা আছে যে ওয়াটারের একটা সলিউশন আছে, আর ধরো টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে ওয়াটার, পিওর ওয়াটার। তো এই ওয়াটারে আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, ওয়াটারে আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড অ্যাড করি, লেটস সে ওয়াটারের মধ্যে আমরা এরকম সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম। তো কোশ্চেন হচ্ছে ওয়াটারে যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, তখন ওয়াটারের যে আয়নিক প্রোডাক্ট সেইটার কি চেঞ্জ হবে। ওয়াটারে যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, তখন ওয়াটারের আয়নিক প্রোডাক্টের কি চেঞ্জ হবে, মানে কে ডাব্লুর ভ্যালু কিরকম হবে। তো ওয়াটার হচ্ছে এইভাবে ইকুইলিব্রিয়াম আছে যে লিকুইড ওয়াটার সেটা হচ্ছে এরকম একটা ইকুইলিব্রিয়ামে আছে যে এখানে এইচ প্লাস আছে আর ওইচ মাইনাস আছে। আর এইখানে আমরা যদি এখন সোডিয়াম হাইড্রক্সাইড দেই সোডিয়াম হাইড্রক্সাইড দেই সোডিয়াম হাইড্রক্সাইড দিলে এখান থেকে পাওয়া যাবে Na প্লাস আর OH মাইনাস। তো দেখা যাচ্ছে এখানে আবারও একটা কমন আয়ন চলে আসছে, যেটা হচ্ছে OH মাইনাস। তো এখানে একটা কমন আয়ন দেওয়া সত্ত্বেও আমাদের কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে ওয়াটারের আয়নিক প্রোডাক্ট বা আহ, পানির যে আয়নিক গুণফল সেইটার কি চেঞ্জ হবে। তো আমরা জানি যে ওয়াটারের যে আয়নিক প্রোডাক্ট সেটা হচ্ছে এরকম এইচ প্লাস আর ওইচ মাইনাস, তাদের তাদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা প্রোডাক্টের সমান। তো এখানে আমাদের মনে হতে পারে যেহেতু OH মাইনাস বেড়ে যাবে, KW প্রবাবলি বেড়ে যাবে, বাট আসলে না। কারণ KW কিন্তু টেম্পারেচারের উপর বেস করে ফিক্স হয়। সো KWর ভ্যালু কিন্তু, যেহেতু আমাদের এটা 25 ডিগ্রি সেলসিয়াস বলা ছিল, সো KWর ভ্যালু কিন্তু 10⁻⁻14ই হবে।
বাট রাদার এখানে যেটা হবে যে আমি যদি OH মাইনাস দেই 10⁻⁻14 এইটা ফিক্স থেকে H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে তখন কমে যেতে হবে। আচ্ছা, সো এখানে আসলে আমাদের কেডাব্লিউর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখি। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে লেটস সে একটা সলিউশন আছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন। এখানে একটা সলিউশন আছে, যে সলিউশনটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন। অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনে আমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেই, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনে আমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেই, তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিউবিলিটি এর কোনো চেঞ্জ দেখবো কিনা, মানে নর্মাল ওয়াটারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যেরকম সলিউবিলিটি দেখা যায়, অ্যামোনিয়াম ক্লোরাইডে কি সিমিলার দেখা যাবে? তো সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে এভাবে, যে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ইকুইলিব্রিয়াম বা রিভার্সিবল রিয়াকশনটা লিখি। সো সেটা হচ্ছে এরকম Mg2+ আর হচ্ছে 2OH মাইনাস। আর এখানে আমি যদি যেহেতু আমাদের এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা এখন অ্যামোনিয়াম ক্লোরাইডে দেওয়া হচ্ছে, সো অ্যামোনিয়াম ক্লোরাইড সে হচ্ছে এইভাবে ডিসোসিয়েটেড থাকবে আয়নিক ফর্মে, যে NH4+ আর হচ্ছে Cl মাইনাস। তো এখানে একটা ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে এখানে OH মাইনাস যেটা, এইটার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস। OH মাইনাসটার জন্যই সে হচ্ছে বেইজের মতো বিহেভ করে। আর এখানে এই যে NH4+ যেটা আছে, এটা কিন্তু একটা লুইস অ্যাসিড। এটা কিন্তু একটা অ্যাসিড। এটা হচ্ছে একটা অ্যাসিড, কারণ NH3 হচ্ছে বেস, তো NH4+ সেটা হচ্ছে একটা অ্যাসিড, যেহেতু সে H+ ছেড়ে দিতে পারে। তো এক্ষেত্রে যেটা হবে যে এই অ্যাসিড আর বেস তারা কিন্তু রিয়াক্ট করতে যাবে, দ্যাট ইজ NH4+ আর 2OH মাইনাস, মানে NH4+ আর OH মাইনাস মিলে তারা কিন্তু প্রোডাক্ট ফর্ম করতে যাবে, যেটা হচ্ছে NH4OH। অ্যাসিড আর বেস যেমন একটা একটার সাথে রিয়াক্ট করে, এখানেও NH4OH প্রডিউস হতে চাইবে। তো NH4OH যদি প্রডিউস হয়, ইন দ্যাট কেস আমাদের এই 2OH এর কনসেন্ট্রেশন কিন্তু ড্রপ করা শুরু করবে। অ্যান্ড ইকুইলিব্রিয়ামে আমরা যদি দেখি যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি ড্রপ করে, তখন ইকুইলিব্রিয়াম কিন্তু রাইট শিফট হয়। আর ইকুইলিব্রিয়াম রাইট শিফট হওয়া মানে কি, ডিসোসিয়েশন বেড়ে যাবে বা বিয়োজন বেড়ে যাবে। আর তখন আমরা বুঝতে পারবো যে এখানে সলিউবিলিটি আসলে আরো বেড়ে যাবে। সো এখান থেকে আমরা আরো বলতে পারি যে পানিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যে সলিউবিলিটি বা দ্রাব্যতা, তার থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিউবিলিটি আরো বেশি বা বেশি হবে। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনে চলে আসি আমাদের। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়া সলিউশনে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়া সলিউশনে ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করলে ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর প্রেসিপিটেশন হবে কিনা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেশন হবে কিনা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো আমাদের অ্যামোনিয়ার সলিউশন আছে এবং তার সাথে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করা আছে। তো অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সলিউশনে অ্যামোনিয়ার যেহেতু সলিউশন, সো অ্যামোনিয়া হচ্ছে পানির সাথে মিক্স করে দেন হচ্ছে সলিউশনটা বানানো। সো অ্যামোনিয়া হচ্ছে ওয়াটারের সাথে এরকম একটা স্টেটে থাকবে যে এখানে NH4+, যেহেতু অ্যামোনিয়া হচ্ছে বেস, সো NH4+ আর OH মাইনাস এই দুইটা আয়ন ফর্মে থাকবে। আর এখানে আমরা বলছি যে সাথে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডও অ্যাড করা আছে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করা, সো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এভাবে ভাঙবে যে NH4+ আর হচ্ছে ক্লোরিন মাইনাস। এইটা হচ্ছে আমাদের এই সলিউশনের অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা কমন আয়ন আছে। একটা হচ্ছে মানে NH4+, এই আয়নটা হচ্ছে এখানে দুই জায়গাতেই আছে। আর আমাদের এই যে OH মাইনাস, সে কিন্তু আসলে বেজ বেজ হিসেবে অ্যাক্ট করবে। তো এখন আমি যদি এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে ম্যাগনেসিয়াম সালফেট যদি অ্যাড করি, এই পুরা মিক্সচারে আমি যদি ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করি, ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করা মানে হচ্ছে Mg2+ অ্যাড করা আর সালফেট 2- অ্যাড করা। তো আমি যদি এখানে ম্যাগনেসিয়াম 2+ অ্যাড করি,
সেক্ষেত্রে দেখা যাবে যে এই ম্যাগনেসিয়াম 2+ সেটা হচ্ছে এই OH মাইনাসের সাথে রিয়াক্ট করবে। সো ম্যাগনেসিয়াম 2+ OH মাইনাসের সাথে যদি রিয়াক্ট করে তখন দেখা যাবে যে OH মাইনাসের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ড্রপ করতেছে। এখানে আমি যদি ম্যাগনেসিয়াম 2+ আয়নটা দিই তখন দেখা যাবে যে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এভাবে ড্রপ করতেছে। আর এখন আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন হবে কিনা। তো আমরা জানি প্রিসিপিটেশন হবে যদি মানে এখানে প্রিসিপিটেশনটা হবে যদি কেআইপির ভ্যালু কি হয়, গ্রেটার দেন কেএসপি হয়। কেআইপির ভ্যালু গ্রেটার দেন কেএসপি হয়। তো কেআইপির ইকুয়েশনটা কিরকম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জন্য? সো কেআইপি ইজ ইকুয়াল টু লেখা যায় যে ম্যাগনেসিয়াম টু প্লাস ইনটু হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশন তার হোল স্কোয়ার। তো যেহেতু আমরা এখানে এই ম্যাগনেসিয়াম 2+ যখন অ্যাড করব তখন দেখা যাবে যে OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে ড্রপ করতেছে, ইউজুয়ালি যা ছিল তার থেকে ড্রপ করতেছে। সো এটা যদি ড্রপ করে তখন দেখা যাবে যে এই কেআইপিটাও আস্তে আস্তে আরও কমতে থাকবে। সো OH মাইনাস যেহেতু ড্রপ করতেছে এবং দেখা যায় এই OH মাইনাস আস্তে আস্তে আরও বেশি ড্রপ করে এবং এইটা বেশি ড্রপ করার কারণে দেখা যায় যে কেআইপিটাও ড্রপ করে। সো দেখা যায় কেআইপি কেএসপি থেকে অনেক ছোট হয়ে যায়। এর জন্য এখানে আসলে প্রিসিপিটেশন হয় না বা অধক্ষেপ পড়ে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখি। ওকে, আমাদের পরের কোশ্চেন হচ্ছে যে লেটস সে তিনটা কম্পাউন্ড আছে, একটা হচ্ছে AB2, আর একটা হচ্ছে X2Y, আর একটা হচ্ছে PQ2। তো বলছে যে এদের সলিউবিলিটি প্রোডাক্ট বা কেএসপি, তার এই কেএসপির ভ্যালু হচ্ছে রেসপেক্টিভলি বা যথাক্রমে AB অ্যান্ড সি। AB2 হচ্ছে A, X2Y এর হচ্ছে P অ্যান্ড PQ2 এর হচ্ছে C। এন্ড বলা আছে যে A গ্রেটার দেন বি A লেস দেন বি লেস দেন সি, A লেস দেন বি লেস দেন সি। তো বলছে যে কোনটা আগে অধক্ষিপ্ত হবে, কোনটা আগে অধক্ষিপ্ত হবে, কোনটা আগে অধক্ষিপ্ত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে আমি যদি সবার জন্যই এই AB2 X2Y PQ2 যে কোনোটার জন্যই যদি কেএসপির ইকুয়েশন বের করি সেটা কিন্তু আসবে 4s³ ইন এনি কেস এটা 4s³ আসবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি দেখো যে কেএসপি যার যত বেশি তার সলিউবিলিটি তত বেশি হবে, রাইট? কেএসপি যার যত বেশি সলিউবিলিটি তত বেশি। তো আমি এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সলিউবিলিটি হচ্ছে PQ2 এর, দ্যাট ইজ তার মানে PQ2 এর কেএসপি হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে সি। তারপর হচ্ছে আমাদের X2Y এর কেএসপি বি, তারপর সবচেয়ে কম হচ্ছে AB2 এর সলিউবিলিটি। সো এখান থেকে আসলে যেটা আমরা বুঝতে পারি যে যেহেতু PQ2 এর কেএসপি হচ্ছে সবচেয়ে বেশি তাহলে তার সলিউবিলিটিও সবচেয়ে বেশি, আর AB2 এর সলিউবিলিটি হচ্ছে সবচেয়ে কম। সো যার সলিউবিলিটি কম সেটা হচ্ছে সবার আগে অধক্ষিপ্ত হবে। সো অ্যান্সার হবে AB2। AB2 হচ্ছে সবার আগে প্রেসিপিটেশন দিবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখন আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোয় চলে আসি। সো আমাদের প্রথম কোশ্চেন, ম্যাথ নাম্বার 1। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে লেটস সে AgCl বা সিলভার ক্লোরাইড, তার কেএসপি হচ্ছে 10⁻⁻10। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে পিওর ওয়াটারে এটার সলিউবিলিটি কত, সলিউবিলিটি ইন পিওর ওয়াটার। আচ্ছা, সো সিলভার ক্লোরাইডের কেএসপি হচ্ছে 10⁻10। তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আহ, এটার সলিউবিলিটি কত ইন পিওর ওয়াটার বা বিশুদ্ধ পানিতে এটার দ্রাব্যতা কত, সলিউবিলিটি কত ইন পিওর ওয়াটার। আর এরপর জিজ্ঞেস করা হচ্ছে যে যদি 0.1 মোলার
সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা হলে তখন সলিবিলিটি কত? আর লাস্টলি জিজ্ঞেস করা হচ্ছে যে 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি, 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করা হলে সলিবিলিটি কত? আচ্ছা, সো আমরা ফার্স্টে 1 নাম্বারটা সলভ করি। সো সিলভার ক্লোরাইড, এইটার কেএসপির ইকুয়েশন আমরা জানি যে কেএসপি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এস ইন্টু এস, দ্যাট ইজ এস স্কোয়ার। তো পিওর ওয়াটারে সলিবিলিটি কেএস যদি এস হয়, কেএসপি সমান হচ্ছে এস স্কোয়ার। তো এখন এখান থেকে আমরা তাহলে পিওর ওয়াটারের সলিবিলিটিটা বের করতে পারি যে এস ইজ ইকুয়াল টু রুট ওভার কেএসপি, দ্যাট ইজ 10⁻⁻5 মোলার। আচ্ছা, প্রথমটা গেল। এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের সেকেন্ড আর থার্ড কোশ্চেনটা হচ্ছে কমন আয়ন ইফেক্টের ম্যাথ। তো এখানে সিলভার ক্লোরাইডের রিয়াকশনটা ছিল এরকম যে এজিসিএল থেকে এজি প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন এখানে যদি আমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, তখন দেখা যাবে যে এখানে Na প্লাস আর ক্লোরিন মাইনাস, যে আয়নটা আগে থেকেই প্রেজেন্ট, সেই কমন একটা আয়ন চলে আসবে। তো এখন আমরা যখন এটার কেএসপির ইকুয়েশন লিখবো আমাদের এই এজিসিএল এর, এটাকে যদি একটু সরাই এখানে। সো আমরা এখানে যখন কেএসপির ইকুয়েশনটা লিখবো, তখন হচ্ছে এইভাবে লিখতে হবে যে আমরা এজি প্লাস এর কনসেন্ট্রেশন ধরলাম বা সলিবিলিটি ধরলাম এস, আর এই ক্লোরিন মাইনাস যেহেতু হচ্ছে কমন এইখানেও আছে, আবার যে NaCl টা অ্যাড করা হচ্ছে সেইখানেও আছে, সো ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, সো সেটা এস থেকে হয়ে গেছে এস প্লাস। AgCl অ্যাড করা হয়েছে হচ্ছে 0.1 মোলার, সো এখানে 0.1 এক্সট্রা অ্যাড করতে হবে। এখন এখানে যেহেতু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, সলিবিলিটি প্রোডাক্ট কিন্তু সেম থাকবে। সো সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি ইজ ইকুয়াল টু হবে এস ইন্টু এস প্লাস 0.1। তো এখানে কেএসপি ইজ ইকুয়াল টু আমরা 10⁻⁻10 বসাবো, দেন এইখানে হচ্ছে আমরা এস ইন্টু এস প্লাস 0.1, এইখান থেকে হচ্ছে আমরা এস বের করব, যেটা হচ্ছে আমাদের নতুন সলিবিলিটি। মানে সোডিয়াম ক্লোরাইডে আমি যদি এজিসিএল এর সলিবিলিটি বের করি সেটা যত হবে। ওকে, তো এটা এখান থেকে সলভ করে বের করা যাবে। সিমিলারলি আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরটার জন্য করি, যে এজিসিএল আবারও সেইখানে হচ্ছে এজি প্লাস আর ক্লোরিন মাইনাস আছে, তো এজি প্লাস এর কনসেন্ট্রেশন ধরলাম এস, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 মোলার, সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেটা থেকে আসে হচ্ছে Mg2 প্লাস আর হচ্ছে 2Cl মাইনাস। এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের নিজের কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 মোলার, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাসের কনসেন্ট্রেশন 0.2 মোলার, বাট ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে 0.4 মোলার। সো আমাদের এইখানে ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন আগে ছিল এস, বাট এখন হয়ে যাবে এস প্লাস 0.2 ইন্টু 2, দ্যাট ইজ 0.4। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি যে আমাদের কেএসপি স্টিল সেম, সো কেএসপি ফিক্স রেখে সলিবিলিটি হচ্ছে এখন কমে যাবে। সো কেএসপি ইজ ইকুয়াল টু এস ইন্টু এস প্লাস 0.4, এখান থেকে হচ্ছে আমরা মডিফাইড এসটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা আমাদের পরের ম্যাথে চলে আসি। ম্যাথ নাম্বার 2, সিমিলার একটা ম্যাথ। সো ম্যাথ নাম্বার 2 তে হচ্ছে বলা আছে যে ক্যালসিয়াম ক্লোরাইড, তার কেএসপি হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁻15। এখানেও আগের মতো বের করতে বলা হচ্ছে যে পিওর ওয়াটারের সলিবিলিটি কত, পিওর ওয়াটারে সলিবিলিটি কত। তারপর সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে তখন সলিবিলিটি কমে কত হবে। আর লাস্টলি 0.2 মোলার ক্যালসিয়াম সালফেট যদি অ্যাড করি, 0.2 মোলার ক্যালসিয়াম সালফেট যদি অ্যাড করি, তখন সলিবিলিটি কত। তো ফার্স্টের অঙ্কটা করি। ফার্স্টের অঙ্কটা নর্মাল, যে ক্যালসিয়াম ক্লোরাইড তার কেএসপির ইকুয়েশন বের করব। সো ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসবে ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে 2Cl মাইনাস, এটা এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে 2s, সো
KSP is equal to হচ্ছে S into 2S তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 4S কিউব। সো KSP দেওয়া আছে 4.2 into 10 to the power minus 15 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4 S কিউব। এখান থেকে হচ্ছে আমরা S টা সলভ করে বের করব, তাহলে পেয়ে যাব যে পিওর ওয়াটারের ওর সলিবিলিটি কত। আচ্ছা, এরপরে আসি, যদি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়, সো ইন দ্যাট কেস ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমরা যদি কেএসপি বের করতে চাই, সো ক্যালসিয়াম ক্লোরাইড এখান থেকে হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে 2Cl মাইনাস। তো এটা আগে ছিল S, আর আমাদের এই ক্লোরিন মাইনাস আগে ছিল হচ্ছে 2S, বাট এখন একটু বেড়ে যাবে। এই 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড থেকে কিন্তু 0.1 মোলার ক্লোরিন মাইনাসও আসবে, কারণ একটা NaCl থেকে একটা Cl মাইনাস আসে। সো এইখান থেকে আমরা তখন লিখতে পারবো যে KSP ইজ ইকুয়াল টু হচ্ছে S ইন্টু 2S প্লাস 0.1, অ্যান্ড দেন আমি এটা সলভ করলে এখান থেকে নতুন S এর ভ্যালু পেয়ে যাব, মানে 0.1 মোলারের সলিবিলিটি, 1 মোলার সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি। আর লাস্ট কোশ্চেনটা, এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসে ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে 2 ক্লোরিন মাইনাস। এখন এখানে ক্যালসিয়াম সালফেট অ্যাড করা হয়েছে 0.2 মোলার। তো এক মোলার ক্যালসিয়াম সালফেট থেকে, 1 মোল ক্যালসিয়াম সালফেট থেকে 1 মোল ক্যালসিয়াম 2 প্লাস আর 1 মোল সালফেট 2 মাইনাস আসে, তার মানে এখানে কমন আয়নটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস। তো আমাদের আগে ক্যালসিয়াম 2 প্লাসের কনসেন্ট্রেশন ছিল S, বাট এখন এই 0.2 মোলার ক্যালসিয়াম সালফেট থেকে 0.2 মোলার ক্যালসিয়াম 2 প্লাস আসবে, সো এখানে এক্সট্রা 0.2 অ্যাড করতে হবে, আর এইটা আগে থেকেই ছিল 2S। সো এখানে আমাদের अगेन KSP আগের মতো সেম থাকবে, চেঞ্জ হবে না, বাট S চেঞ্জ হয়ে যাবে। সো এইখান থেকে হচ্ছে সলভ করে সেই নতুন S টা আমরা নিয়ে আসব। আচ্ছা, এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে এইটা আসলে স্কোয়ার করার কথা, আর এইখানেও আমাদের হচ্ছে এটাকে স্কোয়ার করতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা সলভ করে S টা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপর ম্যাথ নাম্বার 2 এর পর আমরা এর পরের ম্যাথটা দেখি, ম্যাথ নাম্বার 3। সো ম্যাথ নাম্বার 3 তে জিজ্ঞেস করা হচ্ছে যে AgCl এর KSP দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখন এইখানে যদি 0.1 মোলার 0.1 মোলার সিলভার নাইট্রেট 0.1 মোলার সিলভার নাইট্রেট অ্যাড করি, অ্যান্ড 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করব। সো 0.1 মোলার সিলভার নাইট্রেট অ্যান্ড 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে সলিবিলিটি কত, এটা বের করতে হবে। মানে এখানে দুইটা সলিউশন অ্যাড করা হচ্ছে, অ্যান্ড দুইটা থেকেই কমন আয়ন ইফেক্ট আসবে। তো AgCl, তার থেকে আসে হচ্ছে Ag প্লাস আর Cl মাইনাস। এখন 0.1 মোলার সিলভার নাইট্রেট যেহেতু অ্যাড করতেছি, একটা সিলভার নাইট্রেট থেকে একটা Ag প্লাস আসে, সো এইখানেও নর্মালি ছিল S, এই 0.1 মোলার সিলভার নাইট্রেট থেকে আরো 0.1 মোলার সিলভার প্লাস চলে আসবে। আর ক্লোরিন মাইনাসের ক্ষেত্রেও আগে ছিল S, আর এই 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড থেকে এক্সট্রা 0.1 মোলার ক্লোরিন মাইনাস চলে আসবে। সো এখান থেকে আমরা তখন বের করতে পারবো যে KSP ইজ ইকুয়াল টু হচ্ছে S প্লাস 0.1 ইন্টু S প্লাস 0.1। সো এখান থেকে সলভ করে আমরা হচ্ছে S টা বের করতে পারবো। আচ্ছা, এর পরের ম্যাথে আসি, নাম্বার 4। তো এখানে দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, তার KSP হচ্ছে 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17। এখন কোশ্চেন হচ্ছে যদি এখানে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, 0.1 মোলার H2SO4 বা সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে সলিবিলিটি কত, সলিবিলিটি কত। সো H2SO4 থেকে আমরা জানি H2SO4 থেকে আসে দুইটা H প্লাস আর হচ্ছে একটা SO4 2 মাইনাস। তো এইটার কনসেন্ট্রেশন 0.1 মোলার হলে এইটার কনসেন্ট্রেশন 0.2 মোলার, আর এইটা হচ্ছে 0.1 মোলার। এখন Al2SO4 এর জন্য Al2SO4 থেকে আসবে
2Al3 plus 3SO4 2 minus। আচ্ছা, সো নর্মালি এটার কনসেন্ট্রেশন মানে সলিবিলিটি হতো 2s, আর এইটার হতো 3s, কিন্তু এখানে এখন কমন আয়ন ইফেক্টের জন্য দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে এক্সট্রা SO4 2 মাইনাস আয়ন আসবে। সো কতটুকু আসবে, সেটা হচ্ছে 0.1 মোলার। সো আমাদের কেএসপি সেম থাকবে। সো এখান থেকে লেখা যায় যে কেএসপি ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম 3 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 2s, আর তার যেহেতু এটার সামনে 2 আছে তার স্কোয়ার ইন্টু সালফেট 2 মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে 3s প্লাস 0.1, আর যেহেতু সামনে 3 আছে কিউবড। সো এইখান থেকে হচ্ছে আমরা এটা সলভ করে এস এর ভ্যালু বের করব। এখান থেকে হচ্ছে এটা সলভ করলে আমরা এস এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এবার সিমিলার ধরনের একটা মানে সিমিলার ওয়ার্ডিং এর একটা ম্যাথ এরকম হতে পারে, যেটা তোমরা বাসায় নিজেরা করবা, যে সেম ইনফরমেশন, এগুলো সব সেম। এটা একটু কপি করে নিয়ে আসি। তো সেম ধরনের ইনফরমেশন, বাট এবার বলা আছে যে পিএইচ ইজ ইকুয়াল টু 1, পিএইচ ইজ ইকুয়াল টু 1 বিশিষ্ট সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে তখন সলিবিলিটি কত হবে। জাস্ট কনসেন্ট্রেশনের জায়গায় পিএইচ বলে দিছে। তো এক্স্যাক্টলি সেম ম্যাথ, জাস্ট এই যে পিএইচটা দেওয়া, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তো সেটা সমান হচ্ছে 1। তো এখান থেকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন আসবে হচ্ছে 10⁻⁻1 মোলার। তো আগের ম্যাথটার মতোই 10⁻⁻1 মোলার মানেই হচ্ছে কি 0.1 মোলার। সো এক্স্যাক্ট সেম ম্যাথ, জাস্ট ওয়ার্ডিংটা ডিফারেন্ট, যে পিচ বলে দিছে। সো এখানে আর কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথে আসি। আচ্ছা, এইখানে অবশ্য আহ, এখানে একটা জিনিস একটু চেঞ্জ হবে, যেটা হচ্ছে আসলে এখানে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। আমরা কিন্তু আগের কোশ্চেনে বলছিলাম 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তো এখানে কিন্তু সালফেটের কনসেন্ট্রেশন 0.1 হবে না। এখানে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যদি 0.1 হয়, সালফেটের কিন্তু তার হাফ হয়। সো সালফেটের কনসেন্ট্রেশন হবে 0.05 মোলার। সো এইখানে আমাদের কেএসপিটা হবে এরকম যে 3s, সরি 2s অ্যালুমিনিয়াম 3 প্লাসের কনসেন্ট্রেশন হোল স্কোয়ার ইন্টু 3s সালফেট 2 মাইনাসের কনসেন্ট্রেশন 3s প্লাস 0.05 তার কিউবড। এইখান থেকে হচ্ছে আমরা এসটা বের করে আনবো। এখানে কিন্তু একটু চেঞ্জ হবে। আচ্ছা, আর আমরা তাহলে পরের ম্যাথে আসি, ম্যাথ নাম্বার 6। ম্যাথ নাম্বার 6 হচ্ছে বলা আছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশনে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশনে ক্লোরিন মাইনাস, এইটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে 0.06 মোলার। এখন কোশ্চেন হচ্ছে এই সলিউশনে 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করা হলে সলিবিলিটি কত হবে। ক্লোরাইড অ্যাড করা হলে সলিবিলিটি কত। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার আহ, তার রিভার্সিবল রিয়াকশনটা হচ্ছে এরকম, যে Al3 প্লাস প্লাস হচ্ছে 3Cl মাইনাস। তো নর্মালি আমরা জানি যে কেএসপি বের করলে এটাকে এস লিখতাম, এটাকে লিখতাম 3s, এটাকে লিখতাম হচ্ছে 3s। আচ্ছা, এখন যেহেতু এখানে হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করছি, আমরা হচ্ছে 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করছি। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে আসে হচ্ছে একটা Mg2 প্লাস
আর হচ্ছে দুইটা Cl মাইনাস। যেহেতু এটা কনসেন্ট্রেশন 0.2 মোলার, তাহলে এইটাও হবে 0.2 মোলার, আর ক্লোরিন মাইনাসটা হবে 0.4 মোলার। আচ্ছা, তো এখন আমাদেরকে আহ, জিজ্ঞেস করা হয়েছে যে যদি এই সলিউশনে 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করি তখন সলিবিলিটি কত। তো আমরা জানি যে ওইটা অ্যাড করলেও আমাদের কেএসপি সেম থাকবে। তো কেএসপি যদি আমরা মানে নর্মাল অবস্থায় চিন্তা করি, মানে স্যাচুরেটেড সলিউশনটা যেটা ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করার আগে, সেই অবস্থায় কেএসপি কত ছিল? সেই অবস্থায় একটা কেএসপি ছিল যে ওই অবস্থায় Al3+ এর কনসেন্ট্রেশন ইনটু ওই অবস্থায় ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন ইনটু তার কিউব। তো ওই সময়ে Al3+ এর কনসেন্ট্রেশন কত ছিল আর ক্লোরিন মাইনাসের কত ছিল? তো সেটা বলা আছে যে ক্লোরিন মাইনাস ছিল 0.06, সো 0.06 এটার কিউব। আর এখান থেকে দেখা যায় যে ক্লোরিন মাইনাসের যত, তার 3/1 হয় Al3+ এর কনসেন্ট্রেশন। তো Al3+ এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.06 এর 3/1, দ্যাট ইজ 0.02। তো এইখান থেকে আমরা তার কেএসপিটা বের করতে পারবো। আচ্ছা, এখন এই কেএসপিটা ইউজ করে আমাদের এরপর বের করতে হবে যে যদি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করি তখন সলিবিলিটি কত হবে। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাড করলে তখন কেএসপি সেম থাকবে, এই ভ্যালুটাই থাকবে। কেএসপি এই সেম ভ্যালুটাই থাকবে, এখান থেকে যা আসবে এখানে বসাবো। কিন্তু কেএসপিটাকে তখন আমরা এভাবে লিখবো যে Al3+ এর কনসেন্ট্রেশন এস, কিন্তু ক্লোরিন মাইনাস তো কমন আয়ন ইফেক্টের জন্য বেড়ে যাবে। ক্লোরিন মাইনাসের নর্মালি থাকতো 3s, বাট সেইখানে এখন তার সাথে 0.4 এক্সট্রা চলে আসছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে। আর এইটার হচ্ছে আবার যেহেতু সামনে 3 আছে, এটার হোল কিউব। সো এই সেম ভ্যালুটা এখান থেকে যা আসছে এখানে বসাবো, এরপর সলভ করে এখান থেকে এস বের করবো, যেটা হচ্ছে নিউ সলিবিলিটি, আমাদের নিউ সলিবিলিটি। ওকে, সো এখন আমরা হচ্ছে আমাদের পরের টপিকে চলে আসবো, সেটা হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশন। আমাদের কমন আয়ন ইফেক্টে এক ধরনের ম্যাথ আছে, তোমরা তোমাদের কনসেপ্ট বুকে দেখবা যে কেএফ ইউজ করে কিছু ম্যাথ আছে। তো সেই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা দেখব। তো এই টপিকটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশন। তো কমপ্লেক্স আয়ন ফরমেশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে অনেক সময় আমরা যদি কোনো একটা সলিউশনে বাইরে থেকে অন্য একটা প্রোডাক্ট, অন্য একটা কম্পাউন্ড অ্যাড করি, দেখা যায় কমন আয়ন ইফেক্ট না হয়ে সেখানে কমপ্লেক্স আয়ন ফর্ম হয় এবং তার জন্য কিন্তু সলিবিলিটি চেঞ্জ হতে পারে। আমরা কমন আয়নে দেখছি যে যদি এরকম হয় AgCl থেকে Ag+ আর হচ্ছে Cl মাইনাস প্রডিউস হয়ে আছে, আর আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি তখন দেখা যায় যে এখানে Na+ আর Cl মাইনাস আসে। তখন দেখা যায় যে এই দুইটা কমন আয়ন এক জায়গায় চলে আসে এবং দ্যাটস ওয়াই দেখা যায় যে প্রোডাক্ট সাইডে যেহেতু কনসেন্ট্রেশন বেড়ে যায়, ইকুইলিব্রিয়াম লেফট শিফট হয়, এবং দ্যাটস ওয়াই হচ্ছে কমন আয়ন ইফেক্ট দেখা যায়। এবং এইখান থেকে আমরা তখন দেখতে পারি যে সলিবিলিটি কমে যায়। এখান থেকে হচ্ছে কমন আয়ন ইফেক্ট দেখা যায় এবং তারপর ওইখান থেকে হচ্ছে সলিবিলিটি কমে আসে, সলিবিলিটি বা দ্রাব্যতা হচ্ছে কমে যায়। আচ্ছা, তো আরেকভাবে হচ্ছে সলিবিলিটি ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে এই কমপ্লেক্স আয়ন ফরমেশন যেটা দেখলাম। তো কমপ্লেক্স আয়ন ফরমেশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে লেটস আমাদের কাছে AgCl আছে, আর তার থেকে প্রডিউস হয়েছে Ag+ আর Cl মাইনাস। এখন এইখানে আমি যদি বাইরে থেকে অ্যামোনিয়া অ্যাড করি, বাইরে থেকে আমি যদি অ্যামোনিয়া অ্যাড করি, আহ, বাইরে থেকে যদি অ্যামোনিয়া অ্যাড করি তখন দেখা যায় যে এই অ্যামোনিয়া একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এই Ag+ হচ্ছে একটা ট্রানজিশন মেটাল। তো দেখা যায় যে তারা মিলে হচ্ছে একটা কমপ্লেক্স আয়ন ফর্ম করে। তো দেখা যায় যে এইখান থেকে হচ্ছে এরকম একটা কমপ্লেক্স আয়ন ফর্ম হয়ে যায়, Ag আর হচ্ছে NH3 2 আর হচ্ছে প্লাস, এরকম একটা কমপ্লেক্স আয়ন ফর্ম হয়। আমরা জানি যে ট্রানজিশন মেটালের সাথে যদি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যাড করা হয়, যে কোনো একটা ট্রানজিশন মেটালের সাথে যদি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যাড করা হয়, তখন দেখা যায় যে সেখানে একটা কমপ্লেক্স আয়ন ফর্ম হয়। এবং এই কমপ্লেক্স আয়ন যদি ফর্ম হয়, যেমন এখানে কমপ্লেক্স আয়ন ফর্ম হয়েছে, কমপ্লেক্স আয়ন ফর্ম হওয়া মানে আমার এই রাইট সাইডে যে প্রোডাক্টগুলো ছিল তাদের কনসেন্ট্রেশন কিন্তু কমে গেল, তারা কিন্তু একটা অন্য একটা কম্পাউন্ডে ফর্ম ফর্ম হলো, তো Ag+ এর কনসেন্ট্রেশন কিন্তু কমে গেল।
তো তখন দেখা যায় যে ইকুইলিব্রিয়াম রাইট শিফট করে এবং এই কমপ্লেক্স আয়ন ফর্ম হলে তখন দেখা যায় যে সলিবিলিটি আসলে আরো বেড়ে যায়, সলিবিলিটি হচ্ছে আরো বেড়ে যায়, যেহেতু ইকুইলিব্রিয়াম রাইট শিফট করে ডিসোসিয়েশন বেশি হয়, সলিবিলিটি আরো বাড়ে। তো আমরা মনে রাখবো যে কোথাও যদি একটা সলিউশনে কিছু একটা অ্যাড করলে যদি কমপ্লেক্স আয়ন ফর্ম হয়, সেটা হতে পারে ট্রানজিশন মেটালের সাথে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা ছিল, যেমন সায়ানাইড, তারপর হচ্ছে সিও, তারপর হচ্ছে NO2, অ্যামোনিয়া ইটসেট্রা। তো কোনো একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি দেওয়া হয় তখন কমপ্লেক্স আয়ন ফর্ম হবে, এবং কমপ্লেক্স আয়ন ফর্ম হলে সলিবিলিটি আসলে আরো বাড়বে। এবং আহ, এই কোনো একটা কমপ্লেক্স আয়ন যদি ফর্ম হয়, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আহ, যেমন ধরো সিলভার প্লাসের সাথে আমি যদি সায়ানাইড মাইনাস অ্যাড করি, তখন যে কমপ্লেক্স আয়নটা পাবো সেটা হচ্ছে এরকম Ag, আর হচ্ছে CN2, আর হচ্ছে মাইনাস, এটা 2 মাইনাস আর এটা প্লাস, তো মাইনাস। আর এরকম একটা রিয়াকশনের কেসি কে আমরা বলি হচ্ছে KF। এটা একটা স্পেশাল নাম, যে এরকম একটা ইকুইলিব্রিয়ামের কেসি কে আমরা বলি হচ্ছে KF। তারপর সিমিলারলি যদি এখানে যদি অ্যামোনিয়া নিতাম, যেমন Ag প্লাস এর সাথে আমি হচ্ছে NH3 অ্যাড করতে যাচ্ছি, সেটাও দুইটা অ্যাড হবে এবং দেখা যাবে যে এখান থেকে এই কমপ্লেক্স আয়নটা ফর্ম হবে, যে Ag NH3 2 প্লাস। ওকে, অ্যান্ড এই ক্ষেত্রেও আমাদের কেসির ভ্যালু কেএফ এর, মানে কেসির ভ্যালুকে আমরা বলবো হচ্ছে কেএফ। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি দেখি, ধরো কপারের সাথে যদি হয়, ফর এক্সাম্পল কপার, সো কপার 2 প্লাস সাথে হচ্ছে 4NH3, তখন দেখা যায় যে এখান থেকে এরকম একটা কমপ্লেক্স আয়ন পাওয়া যায়, চারটা অ্যামোনিয়া যুক্ত হয়। আর এই ক্ষেত্রেও আমাদের কেসি কে আমরা বলি হচ্ছে কেএফ। আর লাস্ট ওয়ান, যেমন আয়রনের সাথে যদি সায়ানাইড দেই, তো Fe3 প্লাসের সাথে দেখা যায় 6টা সায়ানাইড যুক্ত হয় কমপ্লেক্স আয়ন ফর্ম করার জন্য, এন্ড এখান থেকে পাওয়া যায় FeCN6 3 মাইনাস, FeCN6 3 মাইনাস, এন্ড এই ক্ষেত্রেও আমরা কেসি কে বলবো KF। আচ্ছা, তো এখান থেকে মেইন যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলোর ম্যাথ খুব সহজ, যে আমাদের যদি কমপ্লেক্স আয়ন ফর্ম হয়, সেটা হচ্ছে এই যে এরকম কোন একটা কেস হবে, তখন সলিবিলিটি আসলে আরো বাড়বে। এখন সেই সলিবিলিটি বেড়ে কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তার আগে ম্যাথে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা ছোট থিওরি একটু রিকল করি। এটা আমরা আমাদের চ্যাপ্টার 4 এর একটা আইডিয়া, যে লেটস সে এরকম একটা রিয়াকশন আছে, A প্লাস বি মিলে হচ্ছে সি প্লাস ডি ফর্ম করে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি পাওয়া যায়। আর বললাম যে এই রিয়াকশনের কেসি হচ্ছে লেটস সে KC1। আর আমার যদি এখন এরকম একটা রিয়াকশন থাকে যে এখানে এই যে আমাদের প্রথম রিয়াকশনের প্রোডাক্টে যা আছে সেই প্রোডাক্টগুলোর যে কোনো একজন হচ্ছে রিয়াক্টেন্ট আছে, যেমন সি এখানে রিয়াক্টেন্ট আছে, এবং সির সাথে লেটস সে ই এর আমি যদি রিভার্সিবল রিয়াকশনটা দেখি, সেটা হচ্ছে এরকম যে সি আর ই মিলে লেটস সে এফ বানায়। আর সেই রিয়াকশনটার লেটস সে আমি বললাম কেসির মান হচ্ছে KC2। এখন আমি যদি এই রিয়াকশন দুইটাকে অ্যাড করি, আমি একটা কম্বাইন্ড রিয়াকশন পাবো, যেটা হচ্ছে এরকম হবে A প্লাস বি প্লাস ই, যেখানে এই যে সিটা হচ্ছে কমন, উপরে নিচে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টটা কমন, তো এইখান থেকে আমরা পাবো হচ্ছে ডি প্লাস এফ। এরকম একটা সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তখন এই নতুন যে রিয়াকশনটা যেটা দুইটা অ্যাড করে পাওয়া গেল, এইটার কেসি সমান হবে হচ্ছে KC1 ইন্টু KC2। এটা আমরা দেখছি যে দুইটা রিয়াকশনকে যদি অ্যাড করা হয়, তখন তাদের কেসি গুলা মাল্টিপ্লাই হয়ে যায় নতুন রিয়াকশনের ক্ষেত্রে, ফাইনাল রিয়াকশনের ক্ষেত্রে। আচ্ছা, সো এই কয়টা থিওরি মনে রাখলেই আমরা আসলে এখানে ম্যাথগুলো খুব ইজিলি পারবো। তো আমি এখন বেশ কয়েকটা ম্যাথ দেখাই, তাহলেই বুঝতে পারবা। ওকে, সো আমাদের ফার্স্ট ম্যাথ এখানে এই টাইপের ফার্স্ট ম্যাথ, M1। তো ম্যাথটা হচ্ছে এরকম যে AgCl এর KSP দেওয়া আছে, AgCl এর KSP ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর বলা আছে যে KF, KF মানে কি, কমপ্লেক্স আয়ন যদি ফর্ম করে
সেই ক্ষেত্রে যে কেসির ভ্যালু, সো সেই কেএফ এর ভ্যালু দেওয়া আছে 1.2 ইন্টু 10⁸ এখন প্রথম কোশ্চেন হচ্ছে পিওর ওয়াটারের সলিবিলিটি কত। এটা কিভাবে করতে হবে আমরা জানি, সো এটা আমি আর করে দেখাচ্ছি না। পিওর ওয়াটারে সলিবিলিটি কত বা বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডে সলিবিলিটি কত। এটাও আমরা দেখছি নর্মাল কমন আয়নের ম্যাথ, বাট প্রবলেম হচ্ছে এই যে 3 নাম্বারটা যেটা আমরা রিসেন্টলি পড়লাম সেই রকম একটা ম্যাথ দেখি যে 0.3 মোলার অ্যামোনিয়া যদি অ্যাড করি বা অ্যামোনিয়া সলিউশনে যদি ওর সলিবিলিটি মাপি যে 0.3 মোলার অ্যামোনিয়া সলিউশনে সলিবিলিটি কত, এইটা আমরা বের করতে চাই। প্রথম দুইটা তোমরা বাসায় নিজেরা করতে পারবা, আগেও করছি আমরা, বাট 3 নাম্বারটা সলিউশন দেখি। তো যেটা করতে হবে যে প্রথমে আমরা নর্মাল এজিসিএল এর যে রিভার্সিবল রিয়াকশন সেটা লিখব। সো এখান থেকে আসে এজি প্লাস আর হচ্ছে সিএল মাইনাস, অ্যান্ড এইটার আমরা দেখতে পাচ্ছি মানে এই রিয়াকশনের কেএসপিটাকেই কিন্তু কেসি বলে। আমরা জানি যে আসলে এরকম একটা রিয়াকশনে কেসিটাকেই হচ্ছে কেএসপি বলে, কারণ কেসি সমান কি হবে এজি প্লাস ইন্টু সিএল মাইনাস ডিভাইডেড বাই এজিসিএল এর কনসেন্ট্রেশন, বাট এজিসিএল যেহেতু সলিড তার সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হচ্ছে 1, সো দেখা যায় যে আলটিমেটলি এজি প্লাস ইন্টু সিএল মাইনাস থাকে। সো যেটাকে আমরা আসলে সলিবিলিটি প্রোডাক্ট বা আয়নিক প্রোডাক্ট বলি সেগুলো কিন্তু জাস্ট আমাদের সেই চ্যাপ্টার 4 এর কেসি বা মানে কেসি গুলাই। তো এইখানে আমাদের তাহলে কেসির ভ্যালু কত, এই প্রথম রিয়াকশনে কেসির ভ্যালু হচ্ছে সেই কেএসপির সমান which is 10⁻⁻10। আর এখন আমাদের কিন্তু এখানে অ্যামোনিয়া অ্যাড করতে হবে, মানে অ্যামোনিয়া সলিউশন আমরা সলিবিলিটি হচ্ছে মাপতে যাচ্ছি, মানে এখানে অ্যামোনিয়া অ্যাড করব। তো আমরা জানি যে এই সলিউশনে অ্যামোনিয়া যদি অ্যাড করি তখন এই এজি প্লাসের সাথে এই দুইটা অ্যামোনিয়া রিয়াক্ট করবে কমপ্লেক্স আয়ন ফর্ম করার জন্য। সো দেখা যাবে যে এখান থেকে হচ্ছে এরকম একটা রিভার্সিবল রিয়াকশন হবে এবং আমরা এখান থেকে পাবো AgNH3 2 প্লাস, এই কমপ্লেক্স আয়নটা ফর্ম হবে। আর যেহেতু এটা কমপ্লেক্স আয়ন ফর্মেশন, তার মানে এই রিয়াকশনের কেসি কে আমরা বলবো কেএফ এবং সেই কেএফ এর ভ্যালু দেওয়া আছে 1.2 ইন্টু 10⁸8। আচ্ছা, এখন আমরা এই দুইটা রিয়াকশনকে যদি অ্যাড করি তখন এজি প্লাস কাটাকাটি যাবে, এখানে আসবে এজিসিএল প্লাস, বাট এজিসিএলটা কিন্তু সলিড, তারপর হচ্ছে অ্যামোনিয়ার সলিউশন, আর এইখান থেকে পাওয়া যাবে হচ্ছে এজি প্লাস কাটা AgNH3 2 প্লাস AgNH3 2 প্লাস আর সাথে প্লাস হচ্ছে সিএল মাইনাস এরকম আসবে। তো এই যে নতুন রিয়াকশনটা পেলাম এইটার কেসির ভ্যালু কি হবে। তো আমরা জানি কেসির ভ্যালু হবে আগের দুইটার প্রোডাক্ট, দ্যাট ইজ KC1 ইন্টু KF। তো KC1 হচ্ছে আমাদের সেই কেএসপিটা which is 10⁻⁻10, আর কেএফ এর ভ্যালু হচ্ছে 1.2 ইন্টু 10⁸8। তো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 1.2 ইন্টু 10⁻⁻2, 1.2 ইন্টু 10⁻²। এই রিয়াকশনটার কেসি হচ্ছে এত। এখন আমরা যদি এইটার কেসি বের করতে চাই, মানে ইকুয়েশন বের করতে চাই, সেইখান থেকে হচ্ছে আমরা এই সলিবিলিটিটা বের করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এজিসিএল এর সলিবিলিটি বের করা। আচ্ছা, একদম শুরুতে রিয়াকশন যখন শুরু হয় নাই, একদম শুরুতে আমাদের এই এজিসিএল তার কনসেন্ট্রেশন ধরে নিলাম ছিল সি, আর অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.3 মোলার, এটা ছিল 0.3 মোলার। একদম শুরুতে কনসেন্ট্রেশন ছিল সি 0.3 আর এদের কনসেন্ট্রেশন ছিল 0 করে। যখন ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা রিচ হয়েছে এইটার কনসেন্ট্রেশন ধরলাম এক্স পরিমাণ কমে গেছে, আর এইটার কনসেন্ট্রেশনও তাহলে 0.3 মাইনাস 2x পরিমাণ কমে গেছে। এইটার কনসেন্ট্রেশন তখন এক্স পরিমাণ বেড়ে গেছে, এটার কনসেন্ট্রেশন এক্স পরিমাণ বেড়ে গেছে, যেমনটা আমরা চ্যাপ্টার 4 শিখছিলাম ওইভাবে লিখলাম। এখন আমরা এখান থেকে যদি কেসি বের করতে চাই এই রিয়াকশনের, কেসি ইজ ইকুয়াল টু আসবে যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলোর গুণফল বা ঘনমাত্রা গুলোর গুণফল, সো এক্স ইন্টু এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখন এই সি মাইনাস এক্সটা আমরা নিব না,
কারণ হচ্ছে সি মাইনাস এক্স, এই এজিসিএল হচ্ছে সলিড, তো তার ইফেক্টিভ যে ভর বা তার যে আহ, সক্রিয় ভর বা ইফেক্ট অ্যাক্টিভ ম্যাস যেটা, সেটা কিন্তু আসলে হিসেবে ওয়ান হিসেবে ট্রিট হবে। সো এটা আমরা এখানে লিখবো না, রাদার এইটা নিব, এই অ্যামোনিয়া যেহেতু সলিউশন, সো এইটাকে নিব। তো এটা হচ্ছে 0.3 মাইনাস 2x আর হচ্ছে হোল স্কয়ার। এখানে কেন এটাকে নিলাম না আবার একটু বলি, যে আমরা এজিসিএল কিন্তু একটা সলিড কম্পাউন্ড, আমরা তার সলিবিলিটি মাপতে চাচ্ছি, দ্যাট ইজ সেটাকে 0.3 মোলার অ্যামোনিয়া সলিউশনে যখন দিব তখন তার কি অবস্থা হবে, মানে সে কতটা ডিসোসিয়েট হবে বা তার সলিবিলিটি কি রকম হবে সেটা মাপতে যাচ্ছি। সো এখানে কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশনের লেফট সাইডে যে এজিসিএলটা আছে সেটা কিন্তু আসলে সলিড অবস্থায় আছে, এইটার সাথে হচ্ছে আমাদের সেই আয়নিক অবস্থাগুলো হচ্ছে ইসে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। সো এখান থেকে আমাদের কেসি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 মাইনাস 2x হোল স্কোয়ার। এখন এখানে এই যে কেসির যে ভ্যালু, সেটা আমরা অলরেডি বের করে রাখছি, 1.2 ইন্টু 10⁻², এই যে এখানে। আর এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 মাইনাস 2x হোল স্কোয়ার। এখন এইখান থেকে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু বের করব, এন্ড এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। কেন? এই এক্সটাই কিন্তু আসলে এই এজিসিএল এর সলিবিলিটি। কারণ কি? কারণ সলিবিলিটি বোঝায় যে কতটুক হচ্ছে মানে ডিজলভ হতে পারছে। তো এখানে আমাদের শুরুতে যে এজিসিএল ছিল সেটা ছিল সি, এই সি থেকে যতটুক চলে গেছে এইটুকুই হচ্ছে কি ডিজলভ হতে পারছে এক্স পরিমাণ, বা এই যে আমরা বলছি এক্স মোলার, এই পরিমাণই কিন্তু আসলে ডিজলভ হতে পারছে। সো মানে এই কনসেন্ট্রেশনটুকুই হচ্ছে এই ডিজলভ হতে পারছে। সো এইটাই কিন্তু আমাদের সেই সলিবিলিটি। মানে আমরা নর্মালি যে অঙ্কগুলো করি তখন আমরা যে কেএসপি লিখি, সেটা আইডিয়াটাও কিন্তু সিমিলার, যে আসলে সেখানে ব্যাপারটা এরকম যে ধরো নর্মাল এজিসিএল, সেখান থেকে হচ্ছে এজি প্লাস আর সিএল মাইনাস যদি প্রডিউস হয়, আমরা লিখি যে এটা এস, এটা এস, এটা এস, দেন কেএসপি সমান এস স্কোয়ার। বাট ওইখানে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নিই যে এটা সি, এটা জিরো, এটা জিরো, কিছুক্ষণ পর এটা সি মাইনাস এস, এটা এস, এটা এস। তো আমরা ওই লেখার সময় যে এসটা লিখি, বাম পাশে যে সি মাইনাস এস না লিখে জাস্ট এস লিখি, সেটা কিন্তু আসলে বোঝায় যে কতটুক ডিজলভ হয়েছে। ঠিক আছে, কতটুক ডিজলভ হতে পারছে সেই অ্যামাউন্টটা। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়া। সো এইখান থেকে আমরা যদি এক্সটা বের করি, সেই এক্সটাই হচ্ছে এই অ্যামোনিয়া অ্যাড করার পর এজিসিএল এর যে সলিবিলিটি সেটা। তো এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে এখান থেকে আসলে অনেকগুলো আইডিয়া ক্লিয়ার হয়, অ্যান্ড এরকম একটা ম্যাথ করার পর আসলে সলিবিলিটির যে কোনো অঙ্কই এইভাবে খুব বেসিক প্রিন্সিপাল থেকে চিন্তা করে করা যাবে। আচ্ছা, সিমিলার আরেকটা ম্যাথ দেখাই। লেটস সে এরকম আছে ম্যাথ নাম্বার 2, যে সিইউবিআর সিইউবিআর এর সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি সমান হচ্ছে 6.2 ইন্টু 10⁻⁻12, আর বলা আছে কেএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 6.2 ইন্টু 10⁸ বলা আছে যে এই কেএফটা হচ্ছে কপারের এই কমপ্লেক্স আয়নটার জন্য সিইউসিএন টু মাইনাস, এটার জন্য। এটা কেন মাইনাস? কারণ এখানে কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, তো সিএন হচ্ছে -1, সো +1 +1 -2 সমান হচ্ছে -1, এরকম। তো এখানেও আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, যে পিওর ওয়াটারের সলিবিলিটি পারা যাবে, সেটা পিওর ওয়াটারের সলিবিলিটি। তারপর একটা কমন আয়ন ইফেক্টের ম্যাথ হতে পারে, যেমন 0.1 মোলার পটাশিয়াম ব্রোমাইড, 0.1 মোলার পটাশিয়াম ব্রোমাইড সলিউশনে সলিবিলিটি কত, সেটাও পারা যাবে। আর এবার আমরা দেখি যে যদি এরকম থাকে যে 0.76 মোলার 0.76 মোলার সোডিয়াম সায়ানাইড সলিউশনে সলিবিলিটি কত, সোডিয়াম সায়ানাইড সলিউশনে সলিবিলিটি কত। তো যেহেতু সোডিয়াম সায়ানাইড হচ্ছে ভেঙে কি হবে, Na প্লাস আর হচ্ছে Cn মাইনাস, তো সেই Cn মাইনাস কিন্তু একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কপার প্লাসের সাথে সে কিন্তু একটা কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারবে, এবং এইটা হচ্ছে সেই কমপ্লেক্স আয়ন যেটা আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে আসলে। তো কিভাবে আমরা সলিবিলিটি বের করব? তো আমরা প্রথমে হচ্ছে সিইউবিআর এর ইকুইলিব্রিয়ামটা লিখবো,
যে সিইউবিআর থেকে সিইউ প্লাস আর হচ্ছে বিআর মাইনাস এটা প্রডিউস হয়। আর এইখানে তোমার কেসিটাই হচ্ছে এখানে কেএসপি, তো কেএসপি সমান হচ্ছে 6.2 ইন্টু 10⁻⁻12। আর এখন এই সিইউ প্লাসের সাথে ফার্দার হচ্ছে কি সায়ানাইড অ্যাড হয়। কয়টা সায়ানাইড অ্যাড হয়? দুইটা। সো 2CN মাইনাস সে অ্যাড হয়ে ফর্ম করে সিইউ সিএন 2 মাইনাস এটা। আর এইটার আহ, যে কেএফ সেটা বলা আছে 6.2 ইন্টু 10⁻8। এখন এই দুইটাকে যদি আমি অ্যাড করি তখন আমি পাবো সিইউবিআর সলিড প্লাস সিইউ প্লাস কাটা 2CN মাইনাস, আর এখান থেকে আসবে সিইউ সিএন 2 মাইনাস প্লাস বিআর মাইনাস। আর এই রিয়াকশনটার কেসি সমান হবে এই কেএসপি ইন্টু কেএফ, উইচ ইজ এই দুটাকে যদি এই দুটাকে মাল্টিপ্লাই করলে যা আসে, সো 6.2 স্কোয়ার ইন্টু 10⁻⁻4। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কেসি। আর এইখানে যদি আমরা সেই কেসিটা হিসাব করে বের করি যে টি ইজ ইকুয়াল টু জিরোতে ধরলাম এটা ছিল সি, এটা ছিল সায়ানাইড মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে, যেহেতু NaCN হচ্ছে 0.76, তো সায়ানাইড মাইনাস হচ্ছিল 0.76 মোলার। তো এটা হচ্ছে 0.76, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো। তো টি ইজ ইকুয়াল টু যখন ইকুইলিব্রিয়াম তখন এটাকে লিখতে পারি সি মাইনাস এস, এস পরিমাণ হচ্ছে ডিজলভ হয়ে গেছে, মানে সলিবিলিটি হচ্ছে এস। এটা হবে 0.76 মাইনাস, এটা সামনে যেহেতু টু আছে 2 ইন্টু এস, আর এইখানে হবে 2s, সরি এস, আর এইখানে হবে হচ্ছে এস। এইভাবে আমরা লিখতে পারি। এবং তারপর যখন আমি কেসিটা এইভাবে ক্যালকুলেট করব তখন আমার আসবে এস ইন্টু এস, দ্যাট ইজ এস স্কোয়ার ডিভাইড বাই সি মাইনাস এস হবে না, কারণ এটা সলিড, সলিডের অ্যাক্টিভ মাস 1। আর এখানে বসবে হচ্ছে 0.76 মাইনাস 2s, তার সামনে যেহেতু আবার একটা 2, সো দ্যাটস ওয়াই হোল স্কোয়ার। তো এইখান থেকে হচ্ছে ভ্যালু বসায় আমরা কেসির ভ্যালু এই যে এইটা, এটা বসায় হচ্ছে আমরা এস এর ভ্যালু বের করতে পারবো। ওকে, সো সিমিলার হচ্ছে দুইটা ম্যাথ আমি বাসায় করতে দেই, তোমরা বাসায় নিজেরা করবা। আমি কোশ্চেন দুইটা লিখি, টু ওয়েট। ওকে, সো 3 নাম্বার ম্যাথ সিমিলার। বের করতে হবে যে 2 মোলার NaCN সলিউশনে, 2 মোলার NaCN সলিউশনে AgCl এর সলিবিলিটি কত। তো এরকম একটা কোশ্চেন পরীক্ষা দেখলে প্রথমে মাথায় আসে যে এখানে তো কোনো কমন আয়ন নাই, তাহলে এখানে সলিবিলিটি কিভাবে বের করব। বাট এখানে ওই যে CN মাইনাসটা আসলে কি ফর্ম করবে, কমপ্লেক্স আয়ন। আর এখানে বলা আছে যে KSP এর ভ্যালু হচ্ছে 10⁻⁻10, আর অলসো বলা আছে KF এর ভ্যালু হচ্ছে 10⁸। ওকে, সো এখানে KF টা কোন কমপ্লেক্স আয়নের জন্য, সেটা হচ্ছে AgCN2 মাইনাস এটার জন্য। আমরা আগে যে লিস্টটা দেখাইছিলাম সেইটার থেকে লেখা। আর সিমিলার আরেকটা কোশ্চেন বাসায় সলভ করবা, ম্যাথ নাম্বার 4। এটা হচ্ছে বলা আছে যে FeCl3 এর সলিবিলিটি প্রোডাক্ট, FeCl3 এর KSP হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁻13, আর বলা আছে KF এর ভ্যালু 1.2 ইন্টু 10⁻12। তো এখন এখানেও ওই আগের কোশ্চেনগুলোর মতোই বের করবা যে পিওর ওয়াটারের সলিবিলিটি কত, তারপর বের করবা 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিউশনে সলিবিলিটি কত, কমন আয়ন ইফেক্টের ম্যাথ। আর লাস্টলি বের করবা 0.3 মোলার পটাশিয়াম সায়ানাইডে সলিবিলিটি কত। তো এখানে ওই যে FeCN6 3 মাইনাস সেই কমপ্লেক্স আয়নটা ফর্ম হবে, অ্যান্ড আগের দেখানো প্রসেসে ম্যাথ করতে হবে, এবং সেই FeCN6 3 মাইনাসের জন্যই KF টা এখানে দেওয়া আছে। ওকে,
আচ্ছা, আমরা এর পরের ম্যাথে চলে আসি। বলা আছে যে FeOH3 এর KSP, FeOH3 এর KSP সমান হচ্ছে 4 × 10⁻⁻38। এখন আমাদেরকে বের করতে বলল যে একটা রিয়াকশন দেওয়া আছে FeOH3 সলিড প্লাস 3H3O প্লাস 3টা হাইড্রোনিয়াম আয়ন, এখান থেকে প্রডিউস হয় Fe3 প্লাস প্লাস হচ্ছে 6H2O। তো কোশ্চেন হচ্ছে এই রিয়াকশনে এই রিয়াকশনে কেসির ভ্যালু কত, এই রিয়াকশনে কেসির ভ্যালু কত। সো এটা কিভাবে করব, আমাদের একটু আগে যে মেথডটা শিখে আসছি সেটার মতোই। সো আমরা ফার্স্টে যেটা লিখব যে প্রথমে FeOH3 সেইখান থেকে এই FeOH3 সেইখান থেকে লেখা যায় যে Fe3 প্লাস আর 3OH মাইনাস প্রডিউস হবে। আর আমাদের এই এরপর এই যে 3H3O প্লাস যেটা আছে সেইটার জন্য আমরা হচ্ছে এইভাবে একটা রিয়াকশন লিখতে পারি যে 3H3O প্লাস, এই 3H3O প্লাস হচ্ছে এইখানে যে 3OH মাইনাসটা আছে তার সাথে হচ্ছে রিয়াক্ট করবে, যেহেতু এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস, সো সে হচ্ছে 3OH মাইনাসের সাথে রিয়াক্ট করবে অ্যান্ড এখান থেকে যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে ওয়াটার। 3টা H3O প্লাস 3টা OH মাইনাসের সাথে রিয়াক্ট করে প্রডিউস করবে হচ্ছে 6টা ওয়াটার। কেন 6টা ওয়াটার? কারণ এই যে এখানে হাইড্রোজেন টোটাল 3×9 আর এক আর হচ্ছে এখানে 3টা, সো 9 আর 3 12, সো 6 দুগুণে 12, আর অক্সিজেন হচ্ছে 3 আর 3 6, সো 6টা অক্সিজেন, সো এখানে 6টা পানি প্রডিউস হয়। তো এই জিনিসটাকে এভাবে চিন্তা করা যায় যে 3টা H3O প্লাস মানে হচ্ছে 3টা পানি আর সাথে হচ্ছে 3টা H প্লাস, তো এই তিনজন মিলে হচ্ছে 3টা পানি বানাবে, আর অলরেডি এখানে আরো 3টা পানি আছে, সো টোটাল 6টা পানি। আচ্ছা, তো এখন এইটার জন্য এই যে FeOH3 এর KSP যে দেওয়া, তার মানে এই রিয়াকশনের KC হচ্ছে সেটা, মানে KSP-টাই এখানে হচ্ছে KC, সো KC1 সমান KSP সমান হচ্ছে 4 × 10⁻⁻38। আর এই রিয়াকশনের KC কত? তো এই রিয়াকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের যে আমরা অটো আয়নাইজেশন পড়ছিলাম যে ওয়াটার H2O, তার যে অটো আয়নাইজেশন ছিল যে 2H2O, এখান থেকে হচ্ছে H3O প্লাস প্রডিউস হয় আর হচ্ছে OH মাইনাস প্রডিউস হয়। তো এই রিয়াকশনটার কেস যে ছিল, এই রিয়াকশনটার যে কেসি ছিল সেটাকেই কিন্তু আমরা বলতাম KW 10⁻⁻14, সেটাই ছিল হচ্ছে KW, যে H3O প্লাস এর কনসেন্ট্রেশন প্লাস ইনটু হচ্ছে OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইড বাই হচ্ছে H2O যেহেতু লিকুইড, সো তার মানে H2O যেহেতু লিকুইড তার অ্যাক্টিভ মাস হচ্ছে ছিল 1, সো এখান থেকে হচ্ছে আমরা তখন লিখতাম যে জাস্ট H3O প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এন্ড রিভার্স করে লেখা হয়েছে, সো এখানে কেসিটা হবে যেহেতু 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দ্যাটস ওয়াই মানে এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তখন নতুন যে কেসিটা হবে সেটা হবে আগেরটার কিউব, সো KW কিউব। আর যদি এটাকে রিভার্স করা হয় তখন এটা ইনভার্স হয়ে যাবে, তার মানে এইখানে কেসিটা হবে 1/KW কিউব বা 1/KW তার কিউব। এইটা হচ্ছে আমাদের এই রিয়াকশনের কেসি বা KC2, এটাকে আমরা বললাম KC2। তো এখন এই দুইটা রিয়াকশন যদি আমি অ্যাড করি তখনই কিন্তু এই যে যেই রিয়াকশনটা কেসি আমাকে বের করতে বলছে সেটা পেয়ে যাব, সো এই দুইটাকে অ্যাড করলে আমি পাবো FeOH3 আর এই যে 3OH মাইনাস আর এই 3OH মাইনাস কাটা প্লাস হচ্ছে 3H3O প্লাস, আর এখান থেকে আসে Fe3 প্লাস প্লাস 6H2O।
আর তার মানে এইটার কেসি তাহলে কত হবে, যেটা বের করতে বলা হয়েছে, জাস্ট এই দুইটার প্রোডাক্ট, কেসি ওয়ান ইন্টু কেসি টু এর প্রোডাক্ট। সো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38 ইন্টু 1 বাই কেডাব্লিউ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 কিউব। তো এইখান থেকে হচ্ছে আমরা কেসিটা পেয়ে যাব। আর এখন আমরা তাহলে পরের ম্যাথে চলে আসি, একটু ওয়েট। ওকে, তো আমাদের পরের ম্যাথ হচ্ছে ম্যাথ নাম্বার 6। এটাতে বলা আছে যে একটা অ্যাকুয়াস সলিউশন আছে, এখানে জলীয় দ্রবণ আছে, যেখানে 0.1 মোলার হাইড্রোজেন সালফাইড আছে আর 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখন এখানে বলা হলো যে এই H2S থেকে H2S থেকে H2S থেকে HS মাইনাস ফর্ম হওয়ার যে রিয়াকশন, H2S থেকে HS মাইনাস ফর্ম হওয়ার যে রিয়াকশন, সেই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc যদি 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়, আর HS মাইনাস থেকে S2 মাইনাস ফর্ম করার কেসির ভ্যালু যদি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 হয়, তাহলে এই যে সলিউশনটা আছে, সলিউশনে S2 মাইনাসের কনসেন্ট্রেশন কত, S2 মাইনাসের কনসেন্ট্রেশন কত, এটা আমাদের বের করতে হবে। সো এগুলো আমাদের কেপিকেসি ম্যাথ আর কি। সো আমরা যেভাবে এতক্ষণ শিখে আসছি সেইভাবে জাস্ট নর্মালি করব, যে H2S এর জন্য ফার্স্টে রিয়াকশনটা লিখবো। তো H2S থেকে HS মাইনাস ফর্ম হয়, সো HS মাইনাস আর সাথে ফর্ম হয় আর একটা H প্লাস। তো এই রিয়াকশনের কেসি বলা আছে, যে এই রিয়াকশনের কেসি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। আর এইচএস মাইনাস থেকে যে S2 মাইনাস ফর্ম হয়, এইচএস মাইনাস থেকে ফার্দার হচ্ছে S2 মাইনাস ফর্ম হবে আর সাথে ফর্ম হবে একটা H প্লাস। তো সেই রিয়াকশনের কেসি বলা আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। আমরা দেখতে পাচ্ছি দুইটা রিয়াকশনে একটা কমন প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে H প্লাস। আমাদের বের করতে হবে যে S2 মাইনাস কত। তো আমরা এই দুইটা রিয়াকশনকে যদি অ্যাড করি, তখন আমরা পাবো H2S, সলিড, এটা হচ্ছে সলিড। এইখান থেকে প্রডিউস হচ্ছে H, দুইটা H প্লাস, এইচএস মাইনাস কাটা, সো দুইটা H প্লাস আর সাথে হচ্ছে S2 মাইনাস। অ্যান্ড এইখান থেকে আমরা এইটার কেসি তাহলে লিখতে পারি যে কেসি ইজ ইকুয়াল টু এই দুইটার প্রোডাক্ট কেসি ওয়ান ইন্টু কেসি টু, কেসি টু দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু এইটা, সো এখান থেকে আসবে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20। এটা হচ্ছে আমাদের এই রিয়াকশনের কেসি। আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে S2 মাইনাসের কনসেন্ট্রেশনটা বের করা। সো কেসি সমান হবে S2 মাইনাসের কনসেন্ট্রেশন ইন্টু H প্লাসের কনসেন্ট্রেশন তার হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা এটা সলিড না, সরি এটা তো এখানে সলিউশন আকারে ছিল, ডিভাইডেড বাই হচ্ছে H2S এর কনসেন্ট্রেশন। তো কেসির ভ্যালু আমি অলরেডি জানি যে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু, আমরা S2 মাইনাসের কনসেন্ট্রেশন বের করব, H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে কত। আচ্ছা এখন H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে সেটা একটু চিন্তা করি, যে এখানে আমাদের H প্লাসের কনসেন্ট্রেশন কত। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 0.1 মোলার যে H2S আছে, তো H2S থেকে
H2S থেকে H2S থেকে আসে হচ্ছে দুইটা H প্লাস, H2S থেকে আসবে হচ্ছে দুইটা H প্লাস। তো তার কনসেন্ট্রেশন মানে H2S এর যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 0.1 মোলার, তাহলে H প্লাস আসবে কিন্তু 0.2 মোলার। এবং আমরা এখানে আরো একটা জিনিস দেখতেছি যে এখানে 0.2 মোলার HCl ও আছে, তো 0.2 মোলার HCl থেকেও H প্লাস আসবে হচ্ছে 0.2 মোলার। তো ওভারঅল মানে এইটা থেকেও H প্লাস আসছে 0.2 মোলার, এইটা থেকেও H প্লাস আসছে 0.2 মোলার, তার মানে H প্লাস এর কনসেন্ট্রেশন কত? 0.2 মোলার। কারণ আমরা যদি ধরো দুইটা 2 মোলার, ধরো দুইটা 0.2 মোলার সলিউশন মিক্স করি, সেই নতুন সলিউশনটা কিন্তু 0.2 মোলারই থাকে। তো এখানে আমাদের H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে H2S এর কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 0.1। তো এইখান থেকে আমরা তাহলে বের করতে পারবো, এখান থেকে আমরা বের করতে পারবো যে আমাদের S2 মাইনাসের কনসেন্ট্রেশন কত। এখান থেকে আমাদের আসবে S2 মাইনাসের কনসেন্ট্রেশন কত। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ দেখব। আহ, যেমন এখন হচ্ছে যে ম্যাথগুলো দেখাবো, এগুলো কমন আয়ন ইফেক্টের যে স্পেসিফিক ম্যাথ এরকম না, এগুলো জাস্ট ইন জেনারেল প্রেসিপিটেশন হবে কিনা এই টাইপের ম্যাথ। তো প্রেসিপিটেশন হবে কিনা সেইটার থিওরি আমরা অলরেডি জানি যে কেআইপির ভ্যালু হচ্ছে কেএসপি থেকে বড় হবে। তো আমরা এখন এই প্রেসিপিটেশনের কিছু ম্যাথ দেখবো যেগুলো হচ্ছে প্রেসিপিটেশনের অ্যামাউন্ট বের করতে বলে, বা যেগুলো একটু ডিফিকাল্ট আর কি, অন্য আমরা যে ম্যাথগুলো ইউজুয়ালি করি তার থেকে। তো আমরা আমাদের প্রথম ম্যাথটা দেখি, এই প্রেসিপিটেশন ফর্ম হবে কিনা এই টাইপের। সো প্রথম ম্যাথটা হচ্ছে এরকম যে একটা কন্টেইনারে 50 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড আছে, আর আরেকটা কন্টেইনারে 30 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট আছে। এখন এখানে কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন পড়বে কিনা, সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন পড়বে কিনা। হ্যাঁ হ্যাঁ bro। আচ্ছা, সো সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন পড়বে কিনা। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আহ, এই মিক্সচারে বা মিক্সচারে এজি প্লাস এর কনসেন্ট্রেশন কত। আর বলা আছে যে এজিসিএল এর কেএসপি অফ এজিসিএল ইজ ইকুয়াল টু হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻10। সো এখন আহ, এটা কিভাবে করতে পারি। সো আমাদের আহ, এই দুটা মিক্স করার পর আহ, আমাদের এখানে হচ্ছে এজিসিএল প্রডিউস হবে। তো সেই এজিসিএল এর কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তখন হচ্ছে এজিসিএল এর প্রেসিপিটেশন পড়বে। তো আমরা যেটা করব যে এজিসিএল এর কেআইপি বের করব। তো এজিসিএল এর কেআইপি হবে হচ্ছে এজি প্লাস এর কনসেন্ট্রেশন গুণ ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন মিক্সচারে। তো মিক্সচারে এজি প্লাসটা আসছে এই সিলভার নাইট্রেট থেকে। তো একটা সিলভার নাইট্রেট থেকে একটাই এজি প্লাস আসে। সো 0.1 মোলার সিলভার নাইট্রেট থেকে 0.1 মোলারই আসতো, কিন্তু আমরা যেহেতু মিক্স করছি ভলিউম এখন আর 30 ml নাই, 80 হয়ে গেছে। সো এখানে আমরা লিখবো 30 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 80 ইন্টু আমাদের ক্লোরিন মাইনাস যেটা সেটা আসছে এখান থেকে। সো সে আগে ভলিউম ছিল 50 ইন্টু 0.2 আর ডিভাইডেড বাই হচ্ছে 80। তো এইখান থেকে হচ্ছে আমরা কেআইপি পেয়ে যাব। আর এই কেআইপিটা যদি দেখি যে কেএসপি থেকে বড় তখন আমরা বুঝবো যে প্রেসিপিটেশন পড়বে। আর মিক্সচারে এজি প্লাস এর কনসেন্ট্রেশন কত, তো সেটা তো আমরা এখানে বের করছি। এইটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 30 ইন্টু 0.1 ডিভাইড বাই 80। ইজি জিনিস। আচ্ছা, এরপর ম্যাথ নাম্বার 2 তে আসি। ম্যাথ নাম্বার 2 তে বলা হচ্ছে
যেমন একটা কন্টেইনারে হচ্ছে 200 ml 1.3 ইন্টু 10⁻⁻4 মোলার সিলভার নাইট্রেট আছে, আর আরেকটা কন্টেইনারে হচ্ছে 100 ml 4.5 ইন্টু 10⁻³ মোলার সোডিয়াম সালফাইড আছে। এখন এই দুইটাকে যদি আমরা মিক্স করি, কোশ্চেন হচ্ছে যে Ag2S এর মানে প্রেসিপিটেশন পড়বে কিনা। এখানে বলা আছে যে মানে জিজ্ঞেস করা হচ্ছে Ag2S এর প্রেসিপিটেশন পড়বে কিনা। অ্যান্ড এখানে আমাদেরকে কেএসপির ভ্যালু দেওয়া আছে Ag2S এর, যে কেএসপি অফ Ag2S সমান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻11। তো এখানে আমরা যদি Ag2S এর কেআইপি বের করি, এই দুটা মিক্স করার পর এখান থেকে হচ্ছে Ag2S আসবে। তো এটা যদি কেআইপি বের করি, তো কেআইপি ইজ ইকুয়াল টু Ag2S, তো Ag2S মানে হচ্ছে Ag প্লাস দুইটা, সো Ag প্লাস এর কনসেন্ট্রেশনের স্কোয়ার, আর হচ্ছে S2 মাইনাস একটা, সো S2 মাইনাস এর কনসেন্ট্রেশন। এখন Ag প্লাস এর কনসেন্ট্রেশন কত? তো আগে AgNO3 এর কনসেন্ট্রেশন ছিল এত, তার মানে Ag প্লাস এর কনসেন্ট্রেশন এইটাই ছিল, 1.3 ইন্টু 10⁻⁴, আর তখন ভলিউম ছিল 200 ডিভাইডেড বাই নতুন ভলিউম হচ্ছে 200 প্লাস 100, দ্যাট ইজ 300। এইটা হচ্ছে Ag প্লাস এর কনসেন্ট্রেশন, এইটার হোল স্কোয়ার ইন্টু S2 মাইনাস এর কনসেন্ট্রেশন। তো S2 মাইনাস আগে কত ছিল? একটা Na2S থেকে একটাই S2 মাইনাস আসে, সো তাদের আগে কনসেন্ট্রেশন ছিল 4.5 ইন্টু 10⁻³ কিন্তু সেই সময় তার ভলিউম ছিল 100 ডিভাইডেড বাই নতুন মিক্স করার পর নতুন ভলিউম হয়ে গেছে 300। তো এইটা হচ্ছে আমাদের কেআইপির ভ্যালু, অ্যান্ড এটা যদি কেএসপি থেকে বড় আসে তখন আমরা বলবো প্রেসিপিটেশন পড়বে, আর যদি ছোট আসে তাহলে বলবো যে প্রেসিপিটেশন পড়বে না। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখা যাক, ম্যাথ নাম্বার 3। লেটস সে বলা আছে যে একটা কন্টেইনারে 100 ml স্যাচুরেটেড সিলভার ক্লোরাইড আছে, 100 মিলিলিটার 100 মিলিলিটার স্যাচুরেটেড AgCl আছে, সিলভার ক্লোরাইড আছে। আর আরেকটা কন্টেইনারে 100 ml 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইড আছে। এখন আমাদেরকে এখানে হচ্ছে দুইটা কেএসপির ভ্যালু দেওয়া, কেএসপি অফ AgBr দেওয়া আছে, which is 5.3 into 10⁻⁻13, আর কেএসপি অফ AgCl ও দেওয়া আছে, সেটা হচ্ছে 10⁻⁻10। তো এখন বের করতে বলছে AgBr এর প্রেসিপিটেশন হবে কিনা। কোশ্চেন হচ্ছে যে AgBr এর প্রেসিপিটেশন হবে কিনা। আচ্ছা, প্রথমেই আমাদের হচ্ছে এইখানে AgCl এর কনসেন্ট্রেশনটা কত বের করতে হবে। তো আমরা জানি যে এটা যেহেতু স্যাচুরেটেড সলিউশন, আমরা জানি স্যাচুরেটেড সলিউশনে কেএসপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস স্কোয়ার, আর তখন এস ইজ ইকুয়াল টু হচ্ছে রুট কেএসপি, আর সেটা আসবে হচ্ছে রুট 10⁻⁻10, দ্যাট ইজ 10⁻⁵। তার মানে যেহেতু এইটা হচ্ছে সলিবিলিটি, আর আমরা জানি স্যাচুরেটেড সলিউশনে কনসেন্ট্রেশনটাই হচ্ছে সলিবিলিটি, তার মানে এখানে কনসেন্ট্রেশন হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এটা কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁵ মোলার। এখন AgBr এর প্রেসিপিটেশন হবে কিনা। তো AgBr এর প্রেসিপিটেশন হবে যদি তার কেআইপি কেএসপি থেকে বড় হয়। তো কেআইপি সমান হচ্ছে Ag প্লাস এর কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড উইথ ব্রোমিন মাইনাস এর কনসেন্ট্রেশন। তো Ag প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে AgCl থেকে সেটা আসছে, সো 10⁻⁵, আগে ছিল 100 ml ডিভাইডেড বাই টোটাল ভলিউম এখন 200 ml ইন্টু ব্রোমিন মাইনাস এর কনসেন্ট্রেশন এইখান থেকে আসছে, তো আগে ছিল সেটা 0.03 মোলার, আগে ছিল ভলিউম 100, এখন ভলিউম হচ্ছে 200। সো এইখান থেকে হচ্ছে আমরা কেআইপিটা বের করব, আর কেআইপি বের করে যদি দেখি যে AgBr এর কেএসপি থেকে এটা বড় আসছে, তখন বুঝবো যে এটা প্রেসিপিটেশন হবে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে চলে আসি।
ম্যাথ নাম্বার 4। এই কোশ্চেনটা বলছে যে একটা কন্টেইনারে 500 মিলিলিটার 0.05 মোলার সিলভার নাইট্রেট সলিউশন আছে, আর আরেকটা কন্টেইনারে পটাশিয়াম ব্রোমাইড সলিউশন আছে। এখন কোশ্চেন হচ্ছে কত গ্রাম পটাশিয়াম ব্রোমাইড অ্যাড করলে, কত গ্রাম পটাশিয়াম ব্রোমাইড অ্যাড করলে, কত গ্রাম পটাশিয়াম ব্রোমাইড অ্যাড করলে সিলভার ব্রোমাইড প্রেসিপিটেশন, সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেশন শুরু হবে বা অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। এটা হচ্ছে কোশ্চেন। তো বলা আছে যে কেএসপি অফ এজিবিআর, কেএসপি অফ এজিবিআর সমান হচ্ছে 5.3 ইন্টু 10⁻⁻13। আচ্ছা, সো এখানে আমরা যেভাবে করব যে আমরা প্রথমে বের করব যে কত মানে ব্রোমিন মাইনাসের কনসেন্ট্রেশন কত হলে প্রেসিপিটেশনটা শুরু হবে। তো আমরা জানি যে কেআইপি যখন কেএসপি ঠিক সমান হয় ওই অবস্থায় হচ্ছে প্রেসিপিটেশন শুরু হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে কেআইপি হচ্ছে কনসেন্ট্রেশন অফ এজি প্লাস কেআইপি অফ এজিবিআর আর কি। সো কনসেন্ট্রেশন অফ এজি প্লাস ইন্টু বিআর মাইনাস সমান হচ্ছে কেএসপি। তো এজি প্লাসের কনসেন্ট্রেশন আগে ছিল হচ্ছে 0.05, যেহেতু সিলভার নাইট্রেটের ছিল এত, ইন্টু 500 ডিভাইডেড বাই ইন্টু হচ্ছে 500 ডিভাইডেড বাই হচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা জিনিস একটু বলা জরুরি, সেটা হচ্ছে যে আমরা পটাশিয়াম ব্রোমাইডের সলিউশন অ্যাড করবো না, পটাশিয়াম ব্রোমাইডকে সলিড অবস্থায় এখানে দিব। সো আমাদের সলিউশনের ভলিউম কিন্তু তার মানে চেঞ্জ হবে না, মানে এটা কিন্তু কোনো সলিউশন না, এটা হচ্ছে তার সলিড ফর্মে আছে। আমরা সলিড ফর্মে এখানে অ্যাড করা শুরু করব। কত গ্রাম অ্যাড করলে প্রেসিপিটেশন শুরু হবে। তো এখানে ভলিউম কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভলিউম যেহেতু চেঞ্জ হচ্ছে না কনসেন্ট্রেশন এটাই থাকবে। আর ব্রোমিন মাইনাসের কনসেন্ট্রেশন কত হওয়া জরুরি সেইটা আমরা এখান থেকে বের করবো। আর কেএসপি হচ্ছে 5.3 ইন্টু 10⁻13। এইখান থেকে আমরা হচ্ছে ব্রোমিন মাইনাসের কনসেন্ট্রেশনটা বের করব হিসাব করে যে ব্রোমিন মাইনাসের কনসেন্ট্রেশন হবে এত মোলার। এইখান থেকে হচ্ছে আমরা ব্রোমিন মাইনাস কত গ্রাম দরকার সেটা বের করতে পারবো। এখন ব্রোমিন মাইনাস যদি এত মোলার হয়, তো একটা পটাশিয়াম ব্রোমাইড থেকে যেহেতু একটা ব্রোমিন মাইনাস আসে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের পটাশিয়াম ব্রোমাইডেরও কনসেন্ট্রেশন এইটাই, এখানে যা আসছে সেই সেম মোলার, এখানে যত বক্স মোলার আসছে তত বক্স মোলারই হবে। আর আমরা জানি কনসেন্ট্রেশন সমান হচ্ছে 1000 W। তো এই ডাব্লুটা আমরা বের করতে চাই, কত গ্রাম অ্যাড করব ডিভাইড বাই এম। পটাশিয়াম ব্রোমাইডের এম হচ্ছে 120 ইন্টু ভি, ভি হচ্ছে এই 500। সো এটা সমান হচ্ছে সেই যত মোলার আসছিল সেটা। তো এইখান থেকে সলভ করে আমরা হচ্ছে বের করতে পারবো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কত গ্রাম, কত গ্রাম পটাশিয়াম ব্রোমাইড অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 5। বলা হচ্ছে একটা সলিউশন আছে 500 ml 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর আরেকটা সলিউশন আছে 300 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট। বের করতে হবে যে এজিসিএল এর প্রেসিপিটেশন হবে কিনা। এজিসিএল এর কেএসপি দেওয়া আছে 10⁻⁻10, জিজ্ঞেস করছে প্রেসিপিটেশন হবে কিনা। সো কেআইপি বের করব। সো কেআইপি ইজ ইকুয়াল টু এজিসিএল এর কেআইপি হবে এজি প্লাস এর কনসেন্ট্রেশন গুণ সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন। এখন এজি প্লাস আসছে এখান থেকে, এজিএনও3 ছিল 0.1, এজি প্লাস হবে 0.1, তার ভলিউম আগে ছিল 300 ডিভাইডেড বাই দুইটা মিক্স করার পর ভলিউম হয়ে গেছে 500 প্লাস 300 800 ইন্টু ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন কত। তো ক্লোরিন মাইনাসের আগে কনসেন্ট্রেশন ছিল দেখো এমজিসিএল2 থেকে, একটা এমজিসিএল2 থেকে দুইটা সিএল মাইনাস আসে। তো এমজিসিএল2 এর কনসেন্ট্রেশন ছিল 0.2, তাহলে সিএল মাইনাসের কনসেন্ট্রেশন ছিল 0.4। তো এটা 500 ml এ ছিল, এখন দুইটা মিক্স করার পর 800 ml হয়ে গেছে। সো নতুন কেআইপি হচ্ছে এইটা।
তো এই কেআইপিটা যদি কেএসপি থেকে বড় হয় তাহলেই বুঝবো যে এখানে প্রেসিপিটেশন হবে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি সিমিলার। ম্যাথ নাম্বার 6, 500 ml আর 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে আগের মতো। আর এবার সাথে হচ্ছে আমি দিচ্ছি 300 ml 0.1 মোলার ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। তো এখানে বলা আছে যে কেএসপি অফ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 10⁻⁻11। তো কোশ্চেন হচ্ছে প্রেসিপিটেশন হবে কিনা। তো আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কেআইপি বের করব। সো কেআইপি ইজ ইকুয়াল টু হবে Ca2 প্লাস তার কনসেন্ট্রেশন গুণ Cl মাইনাস তার কনসেন্ট্রেশন স্কোয়ার, যেহেতু দুইটা আছে। তো ক্যালসিয়াম 2 প্লাসটা আসছে এইখান থেকে। এইখানে ওর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। তো সেটা ছিল মানে ক্যালসিয়াম সালফেটের কনসেন্ট্রেশন 0.1, তো ক্যালসিয়াম 2 প্লাসেরও 0.1 অ্যান্ড তার ভলিউম ছিল 300 ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 800 ইন্টু ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন আগে কত ছিল। তো MgCl2 কনসেন্ট্রেশন 0.2, তাহলে ক্লোরিন মাইনাসের ছিল 0.4 আর সেটা ছিল 500 ml ডিভাইডেড বাই হচ্ছে দুইটা মিক্সচারের ভলিউম 800 আর এখানে আবার একটা স্কোয়ার আছে, সো এইটার উপর একটা স্কোয়ার। এইভাবে হচ্ছে আমরা কেআইপিটা বের করব অ্যান্ড কেএসপির সাথে কম্পেয়ার করব। আচ্ছা, এই টাইপের ম্যাথ আসতে পারে, এটা বাসায় নিজেরা ট্রাই করবা। ম্যাথ নাম্বার 7, যে দুইটা কম্পাউন্ডের কেএসপি বলবে, জিজ্ঞেস করবে কোনটার প্রেসিপিটেশন হবে। সো দুইটার জন্য আলাদা আলাদা ভাবে করে দেন অ্যান্সার করবা। অ্যান্ড দুইটারই প্রেসিপিটেশন হতে পারে বা দুইটারই নাও হতে পারে। সো বলা আছে 50 মিলিলিটার PQ3 আছে একটা কন্টেইনারে, আর আরেকটা কন্টেইনারে 30 মিলিলিটার 0.2 মোলার X2Y আছে। এখন জিজ্ঞেস করছে যে P2Y3 এর প্রেসিপিটেশন হবে কিনা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে XQ এর প্রেসিপিটেশন হবে কিনা। এই দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। কেএসপি দেওয়া আছে যে P2Y3 এর কেএসপি হচ্ছে 4.3 ইন্টু 10⁻⁻13 আর XQ এর কেএসপি হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻4। তো একবার P2Y3 এর কেআইপি বের করবা, আর একবার হচ্ছে XQ এরটা বের করবা, দেন হচ্ছে দুইটার কেআইপিটা কেএসপির সাথে কম্পেয়ার করবা। আমি জাস্ট P2Y3 টা বের করে দেখাই, তোমরা XQ এরটা নিজেরা করবা। সো P2Y3 কেআইপি যদি বের করি, তো in that case KIP is equal to P2Y3, so uh, P তো P এর স্টেট হচ্ছে P3 প্লাস। এইখান থেকে দেখে বোঝা যায় যে P হচ্ছে আসলে কি +3, Q হচ্ছে কি -1 করে, তারপর X হচ্ছে Y হচ্ছে +2 সরি -2 আর X হচ্ছে +1 করে। তো এর জন্যই পরবর্তীতে XQ ফর্ম হয়েছে আর P2Y3 ফর্ম হয়েছে। তো কেআইপি যখন বের করতে যাব, P3 প্লাস এর কনসেন্ট্রেশন তার হোল স্কোয়ার নিব, কারণ সে দুইটা আছে, ইন্টু Y3টা যখন করব, Y হচ্ছে Y -2 করে, Y মাইনাস তার হচ্ছে কিউব নিব। তো এখন P3 প্লাসটা আসছে থেকে এইখান থেকে। তো এখানে তার কনসেন্ট্রেশন PQ3 এর কনসেন্ট্রেশন 0.3, তাহলে P3 প্লাস এর কনসেন্ট্রেশন 0.3, তার ভলিউম ছিল 50 ডিভাইডেড বাই টোটাল ভলিউম এখন 80 তার হোল স্কোয়ার ইন্টু Y-2 এর কনসেন্ট্রেশন কত, Y-2 আসছে এইখান থেকে, X2Y এর কনসেন্ট্রেশন 0.2, তাহলে Y এরও কনসেন্ট্রেশন 0.2 ছিল, আর ইন্টু হচ্ছে 30 ডিভাইডেড বাই হচ্ছে 80 কিউব। এইভাবে হচ্ছে আমরা কেআইপি বের করব। সিমিলারলি এক্স কিউবটাও বের করব, এরপর হচ্ছে ইসের সাথে কম্পেয়ার করতে হবে, কেএসপির সাথে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো ভলিউম বলে না, তো সেক্ষেত্রে মিক্সচারের কনসেন্ট্রেশন আমরা সেম ধরে নিব। সেক্ষেত্রে ম্যাথটা আসলে আরো ইজি। যে ম্যাথ নাম্বার 8-এ যদি সেরকম একটা এক্সাম্পল দেখাই, যে
আমার দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে FeCl3, কনসেন্ট্রেশন হচ্ছে 0.3 মোলার, কোনো ভলিউম দেওয়া নেই। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 মোলার। এখন জিজ্ঞেস করছে FeOH3 এর প্রিসিপিটেশন হবে কিনা। FeOH3 এর প্রিসিপিটেশন হবে কিনা, বলা আছে যে KSP অফ FeOH3 সমান হচ্ছে 2.8 into 10 to the power minus 39। তো FeOH3 এর KIP বের করব। সো KIP অফ FeOH3, সো Fe3 প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু হচ্ছে OH মাইনাস এর কনসেন্ট্রেশন তার কিউবড। তো Fe3 প্লাস এর কনসেন্ট্রেশন FeCl3 যেহেতু 0.3, এখানে ওরও তাহলে 0.3, আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন এখানে 0.2, এখানেও তাহলে 0.2, বাট তার কিউবড। এইভাবে বের করবো, মানে এখানে আমাদের যেহেতু ভলিউম দেওয়া নেই, আমরা আর কিছু করবো না এক্সট্রা। ওকে, আমরা এর পরের ম্যাথে আসি। তো এগুলোর প্রিসিপিটেশনের ম্যাথ, বাট একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে স্টেটমেন্টটা থাকবে। তো কোশ্চেনটা হচ্ছে যে একটা টিউবওয়েলের পানিতে একটা টিউবওয়েলের পানিতে একটা টিউবওয়েল এর পানিতে একটা টিউবওয়েলের পানিতে হচ্ছে 4.2 ইন্টু 10⁻³ মোলার Fe3+ আছে। এখন বলা হচ্ছে যে ওই পানির 50 ml এর সাথে 50 ml এর সাথে 30 মিলিলিটার 1.5 ইন্টু 10⁻⁻⁴ মোলার কস্টিক সোডা কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো কস্টিক সোডা অ্যাড করলে ওই পানি ঘোলা হবে কিনা, ওই পানি ঘোলা হবে কিনা। এটা বের করতে বলছে। বলা আছে যে KSP অফ FeOH3 সমান 10⁻³ সো ঘোলা হবে কিনা এই কোশ্চেনটার মানেই হচ্ছে যে প্রিসিপিটেশন হবে কিনা। তো পুরো সেম ম্যাথ, মানে আগের মতোই, যে আমাদের 50 মিলিলিটার একটা সলিউশন নিছি, যেখানে হচ্ছে 4.2 ইন্টু 10⁻³ মোলার Fe3+ আছে। আর আরেকটা সলিউশন নিছি যেখানে হচ্ছে 30 ml 1.5 ইন্টু 10⁻⁴ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দুইটা অ্যাড করলে এখন আমাদের কত, দ্যাট ইজ এই দুটো যদি অ্যাড করি তখন KIP কত। সো KIP বের করবা কিভাবে, যে KIP ইজ ইকুয়াল টু Fe3+ এর কনসেন্ট্রেশন ইনটু হচ্ছে OH মাইনাস এর কনসেন্ট্রেশন কিউব। তো Fe3+ এর কনসেন্ট্রেশন হচ্ছে আগে ছিল 4.2 ইন্টু 10⁻³ ইন্টু 50 ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে এখন 80 ইন্টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন হচ্ছে আগে ছিল 1.5 ইন্টু 10⁻⁴ ইন্টু ভলিউম ছিল 30 ডিভাইডেড বাই 80, এটার কিউব। তো এইখান থেকে হচ্ছে KIP বের করে যদি দেখো KSP থেকে বড় আসছে, তখন বুঝবা যে পানি ঘোলা হবে বা প্রিসিপিটেশন হবে। আচ্ছা, সিমিলার আরেকটা ম্যাথ, এটা বাসায় ট্রাই করবো আমি, দেখাই। সিমিলার আরেকটা ম্যাথ, যে সমুদ্রের পানিতে বা সি ওয়াটারে, সমুদ্রের পানিতে ক্ষরতা হিসেবে, সমুদ্রের পানিতে ক্ষরতা হিসেবে 2 ইন্টু 10⁻⁻² মোলার ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এখন কোশ্চেন হচ্ছে যে
ওই পানির 50 ml এর সাথে 50 ml এর সাথে 3 into 10 to the power minus 4 মোলার সোডিয়াম সালফেটের 50 ml অ্যাড করলে আহ, 50 ml অ্যাড করলে প্রিসিপিটেশন হবে কিনা বলা আছে যে কেএসপি অফ ক্যালসিয়াম সালফেট সমান 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো আবারও আগের মতোই কোশ্চেন, যে এখান থেকে আসলে তাহলে বলা যায় যে এটা জাস্ট এরকম একটা কোশ্চেন যে 50 ml 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন আছে, সাথে হচ্ছে 50 ml 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার সোডিয়াম সালফেট সলিউশন অ্যাড করা হয়েছে। তো কোশ্চেন হচ্ছে যে এখানে ক্যালসিয়াম সালফেটের প্রেসিপিটেশন হবে কিনা। তো এখান থেকে হচ্ছে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বের করবে, এখান থেকে সালফেটেরটা বের করবা, দেন হচ্ছে দুটো মাল্টিপ্লাই করে কেআইপি বের করবা। যদি কেএসপি থেকে বড় আসে তাহলে এই হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানে এই নর্মাল প্রেসিপিটেশনের অঙ্কই, বাট একটু রিয়েল লাইফ সিনারিও দিয়ে হচ্ছে ডিসক্রাইব করা, এইগুলা উইকলিতে আসার চান্স বেশি। আচ্ছা, এরপর বাসায় আরেকটা ম্যাথ নিজেরা ট্রাই করবা, যে বেরিয়াম 2+ এর অ্যাকুয়াস সলিউশনে, বেরিয়াম 2+ এর অ্যাকুয়াস সলিউশনে 50 মিলিলিটার 1 মোলার 50 মিলিলিটার 1 মোলার সোডিয়াম সালফেট সলিউশন অ্যাড করলে বেরিয়াম সালফেট এর প্রিসিপিটেশন শুরু হয় বা অধক্ষেপ শুরু হয়। তো মিক্সচার ভলিউম 500 ml এবং কেএসপি অফ বেরিয়াম সালফেট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হলে বেরিয়াম 2+ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর ঘনমাত্রা কত ছিল। ইনিশিয়াল বলতে মিক্স হওয়ার আগে ঘনমাত্রা কত ছিল। এটা বাসায় এইচডব্লিউ, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা ট্রাই করবা। ধরে নিবা যে এটার অ্যাকুয়াস সলিউশনে কনসেন্ট্রেশন ছিল এস, তারপর হচ্ছে ওই যে কেআইপি সমান কেএসপি ধরবা, যেহেতু প্রেসিপিটেশন হওয়া শুরু হয়, আর কেআইপির ইকুয়েশন লিখবা, আর দেন ওইখান থেকে হচ্ছে এসটা সলভ করে বের করবা। আচ্ছা, এন্ড মিক্সচারে কিন্তু বেরিয়াম 2+ এর কনসেন্ট্রেশন এখানে যে এস ধরছো, মিক্সচারে কিন্তু সেটা আর এস থাকবে না, সেটা কিন্তু ইয়া হবে তোমার কম হবে। তো এরপরে যে অঙ্কটা দেখব, আচ্ছা আমরা হচ্ছে এবার আরেকটা ম্যাথ এখানে লিখি, সিমিলার টাইপের কিছুটা, এটা বাসায় নিজেরা করবা, যে এবি ও সিডি দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তো এখন বলছে এদেরকে মিক্স করলে আম, এদেরকে মিক্স করলে স্বল্প দ্রব, মানে হচ্ছে লেস সলিউবল, স্বল্প দ্রব লবণ, লেস সলিউবল সল্ট, স্বল্প দ্রব্য লবণ
বা লেস সলিউবল সল্ট এডি প্রডিউস হয়, এডি প্রডিউস হয়। এখন বলা হচ্ছে যে সম আয়তন মানে ইকুই ভলিউম, সম আয়তন এক্স মোলার, সম আয়তন এক্স মোলার এবি ও ওয়াই মোলার সিডি মিক্স করলে মিক্স করা হলো যদি কেএসপি অফ এডি, যদি কেএসপি অফ এডি ইজ ইকুয়াল টু জেড হয়, তাহলে তবে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান জেড এর কত গুণ হলে অধক্ষেপ বা প্রেসিপিটেশন পড়বে। এটা হচ্ছে কোশ্চেন, অধক্ষেপ বা প্রেসিপিটেশন পড়বে। সো কোশ্চেনটা হচ্ছে যে এবি আর সিডি কে মিক্স করলে যদি এডি প্রডিউস হয়, আমি যদি এখন ইকুই ভলিউম এক্স মোলার মানে দুইটাকেই ধরো ভি লিটার, আমি যদি এরকম ভি লিটার এক্স মোলার এবি এর সাথে হচ্ছে ভি লিটার ওয়াই মোলার সিডি অ্যাড করি, তখন এক্স ওয়াই এর যে ভ্যালু সেটা জেড এর কত টাইমস হলে প্রেসিপিটেশন পড়বে। সো এটা আসলে খুব সহজ যে কত গুণ হতে হবে। তো এখানে আমরা যদি কেআইপি বের করি এডির, সো কেআইপি ইজ ইকুয়াল টু হবে এ আসছে এখান থেকে, সো এক্স মোলার, আগে ভলিউম ছিল ভি, এখন হচ্ছে 2v, দ্যাট মিনস এক্স বাই টু, বেসিক্যালি এক্স বাই টু ইন্টু ডি, ডি আসছে এইখান থেকে, তো সেটার কনসেন্ট্রেশন ওয়াই ইন্টু ভি ডিভাইডেড বাই নতুন ভলিউম 2v, সো ওয়াই বাই টু। তো এখান থেকে পাওয়া যায় কেআইপি ভ্যালু হচ্ছে এক্স ওয়াই বাই ফোর। এখন আমাদের প্রেসিপিটেশন হবে যখন কেআইপির ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান কেএসপি। এখন কেআইপি হচ্ছে এক্স ওয়াই বাই ফোর আর কেএসপির ভ্যালু হচ্ছে জেড। তো এখান থেকে আমরা পাই যে এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড গ্রেটার দ্যান হচ্ছে 4, তার মানে এক্স ওয়াই এর মান যদি জেড থেকে 4 গুণ হয় তখন প্রেসিপিটেশন পড়া শুরু হবে, এটাই। আচ্ছা, তো এবার আমরা আমাদের লাস্ট 3টা ম্যাথ দেখাই আর একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। সো এখন হচ্ছে আমরা প্রেসিপিটেশনের অ্যামাউন্ট ডিটারমিনেশনের 3টা ম্যাথ দেখাবো আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। প্রেসিপিটেশনের অ্যামাউন্ট বের করা, প্রেসিপিটেশনের অ্যামাউন্ট বের করা। আচ্ছা, সো প্রেসিপিটেশনের অ্যামাউন্ট বের করার জন্য আমরা প্রথম যে কোশ্চেনটা দেখব, যা হচ্ছে এরকম যে একটা কন্টেইনারে 50 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড আছে, আর একটা কন্টেইনারে 60 মিলিলিটার 0.3 মোলার সিলভার নাইট্রেট আছে। এখন বের করতে বলছে প্রিসিপিটেশনের অ্যামাউন্ট কত বা অধক্ষেপের পরিমাণ কত, প্রিসিপিটেশনের পরিমাণ কত। সো কিভাবে করব, আমাদের হচ্ছে বেসিক্যালি এই দুটার মধ্যে যে রিয়াকশনটা হবে সেইটা লিখবো। সো AgNO3 এর সাথে NaCl রিয়াক্ট করে ফর্ম করে হচ্ছে AgCl আর সোডিয়াম নাইট্রেট। সো AgCl আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, বোঝা যাচ্ছে সিলভার ক্লোরাইডের হচ্ছে প্রেসিপিটেশন পড়বে, তার অ্যামাউন্টটা আমরা বের করব। তো এখন আমরা কিভাবে বের করতে পারি সেটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের AgCl সরি এই NaCl আর AgNO3 তাদের মোল নাম্বারটা আমরা এখান থেকে বের করতে পারি। যে সিলভার নাইট্রেট আছে হচ্ছে 60 মিলিলিটার 0.3 মোলার, 60 মিলিলিটার মানে হচ্ছে 0.06,
লিটার ইন্টু মোলার হচ্ছে 0.3, সো এই দুটো মাল্টিপ্লাই করলে 0.018 মোল আসে। তো সিলভার নাইট্রেট আছে এত মোল, আর আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে কত মোল? সোডিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 50 মিলিলিটার মানে 0.05 লিটার ইন্টু হচ্ছে 0.2, এখান থেকে আসে 0.01 মোল। তো এই দুটো এত মোল করে আছে। ওকে, তো এখন এখানে তাহলে আমাদের যে AgCl সেইটা কত মোল প্রডিউস হয়, এখন সেইটাই কি আমাদের প্রিসিপিটেশনের অ্যামাউন্ট? না, কারণ AgCl এর একটা সার্টেন অংশ কিন্তু স্টিল ডিসলভড, মানে AgCl এর প্রিসিপিটেশন পড়ছে কেন, যে এখান থেকে AgCl প্রডিউস হয়েছে, তো সলিউশনে কিছুটা AgCl ডিসলভ বা যতটুকু ডিসলভ হতে পারেনি সেটা কিন্তু নিচে তলানি আকারে পড়ছে। তো আমি যদি এখন এই দুইটা থেকে হিসাব করি যে AgCl কতটুকু প্রডিউস হয়েছে, সেটা কিন্তু আসলে এই ডিসলভড অ্যামাউন্ট প্লাস তলানি বা প্রিসিপিটেশন আকারে যতটুকু পড়ে আছে সেইটা। তো আমরা দেখি যে এখানে কতটুকু পড়ছে। তো আমরা আগে এখানে দেখতে পাচ্ছি যে দুইটারই অ্যামাউন্ট দেওয়া, তো আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করতে হবে। তো 1 মোল NaCl 1 মোল AgCl এর সাথে রিঅ্যাক্ট করে, বাট এখানে NaCl দেখতে পাচ্ছি 0.01 মোল আছে আর AgNO3 আছে 0.018, এটা কিন্তু বেশি। তাহলে এখানে লিমিটিং রিঅ্যাক্টেন্ট কে? লিমিটিং রিঅ্যাক্টেন্ট হচ্ছে যে আগে শেষ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে 0.01 মোল NaCl পুরোটাই শেষ হয়ে যাবে 0.01 মোল AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করতে গিয়ে। তো আমাদের কিন্তু সিলভার নাইট্রেট কিছুটা এক্সট্রা থাকবে, আর যেহেতু এইটা লিমিটিং রিঅ্যাক্টেন্ট এইটা অনুযায়ী হিসাব হবে। আমরা জানি সব হিসাব লিমিটিং রিঅ্যাক্টেন্ট অনুযায়ী হয়। এখন এখন হচ্ছে আমরা যেটা করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল NaCl থেকে হচ্ছে 1 মোল AgCl প্রডিউস হয়। তাহলে 0.01 মোল AgCl থেকে 0.01 মোল AgCl প্রডিউস হবে। এটা হচ্ছে আমাদের কতটুক AgCl প্রডিউস হয়েছে তার অ্যামাউন্ট। এখন এই অ্যামাউন্টটা কিন্তু এই যে 0.01 মোল, এই অ্যামাউন্টটা কিন্তু যতটুক ডিজলভড অবস্থায় আছে বা দ্রবীভূত অবস্থায় আছে সেইটা ডিজলভড প্লাস যতটুক প্রিসিপিটেশন পড়ছে সেটা। তো আমাদের বের করার টার্গেট হচ্ছে প্রিসিপিটেশন। সো প্রিসিপিটেশন সমান হবে 0.01 মোল থেকে আমাদের বিয়োগ করতে হবে ডিজলভড অ্যামাউন্ট যত সেটা। এখন ডিজলভড অ্যামাউন্ট কত? তো ডিজলভড অ্যামাউন্ট আমরা জানি যে এখানে এই প্রিসিপিটেশনটা পড়ছে সেই প্রিসিপিটেশনটা বাদে যে উপরে যে সলিউশনটা আছে সেটা কিন্তু একটা স্যাচুরেটেড সলিউশন, কারণ ওইখানে এর জন্য আর রাখতে পারে নাই দেখেই তো প্রিসিপিটেশন পড়ছে। তো উপরের সলিউশনটা কিন্তু একটা স্যাচুরেটেড সলিউশন। তো সেই স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাকেই আমরা কি বলি? সলিউবিলিটি। অ্যান্ড আমরা জানি তাহলে কেএসপি, AgCl এর কেএসপি আমরা অলরেডি অনেকগুলো ম্যাথে দেখছি, 10⁻⁻10 এটা হচ্ছে AgCl এর কেএসপি। তো আমরা AgCl এর কেএসপি সমান লিখতে পারি S ইন্টু S স্কোয়ার, যেখানে S হচ্ছে AgCl এর সলিউবিলিটি। তো এখান থেকে আসে S ইজ ইকুয়াল টু রুট ওভার কেএসপি, দ্যাট ইজ 10⁻⁻5 মোলার। তার মানে আমাদের উপরে যে স্যাচুরেটেড সলিউশনটা আছে তাতে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে 10⁻⁵ মোলার। তাহলে উপরে এইটা হচ্ছে ডিজলভড AgCl এর কনসেন্ট্রেশন, তাহলে কত মোল আছে? তো মোল নাম্বার আমরা বের করতে পারবো হচ্ছে এটার সাথে ভলিউম মাল্টিপ্লাই করে। তো আমাদের ভলিউম, টোটাল ভলিউম হচ্ছে 50 + 60 110। মোল নাম্বার আছে এই যে ডিজলভড অ্যামাউন্টটা হবে, কনসেন্ট্রেশনটা হচ্ছে 10⁻⁵, আর টোটাল রিয়াকশন হচ্ছে 110 ml। 110 ml মানে হচ্ছে এত ইন্টু 10⁻³ লিটার। তো এইখান থেকে হচ্ছে আমরা হিসাব করলে পেয়ে যাব যে কত মোল প্রডিউস হয়েছে। এখান থেকে হিসাব করলে আমরা পেয়ে যাব কত মোল প্রিসিপিটেশন হয়েছে। আর ওই মোলের সাথে আমি যদি মাল্টিপ্লাই করি AgCl এর যে মলিকুলার মাস which is 143.5, এটা যদি মাল্টিপ্লাই করে দিই তখন আমরা পেয়ে যাব কত গ্রাম প্রিসিপিটেশন পাওয়া গেছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই বেসিক, বাট আসতে পারে যে কত গ্রাম প্রিসিপিটেশন এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, সিমিলার একটা ম্যাথ বাসায় নিজেরা করবা। সেটা হচ্ছে 500 ml 0.2 মোলার
AgCl সলিউশনের সাথে যদি 600 ml 0.2 মোলার সোডিয়াম ব্রোমাইড অ্যাড করা হয়, তখন প্রিসিপিটেশন অ্যামাউন্ট কতটুক অধক্ষেপ করবে, কত গ্রাম। তো সেম ভাবে করবা, এখানে বলা আছে কেএসপির ভ্যালু AgBr, কেএসপি অফ AgBr সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -15। এটা বাসায় অবশ্যই নিজেরা ট্রাই করবা। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ দেখাই, ম্যাথ নাম্বার 3। সো বলা আছে 50 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটার সাথে আমরা হচ্ছে এখানে একটা কন্টেইনার আছে, আর এইখানে হচ্ছে আরেকটা কন্টেইনার আছে, যে একটু ওয়েট, ওকে। সো আমাদের এখানে হচ্ছে একটা কন্টেইনার আছে 50 মিলিলিটার 0.2 মোলার NaCl, আর আরেকটা কন্টেইনার আছে 40 মিলিলিটার 0.3 মোলার জিঙ্ক সালফেট। তো এই দুটাকে অ্যাড করা হলো, জিজ্ঞেস করা হচ্ছে যে জিঙ্ক ক্লোরাইডের প্রেসিপিটেশন অ্যামাউন্ট কত, জিঙ্ক ক্লোরাইডের প্রেসিপিটেশন অ্যামাউন্ট কত, এটা বের করতে হবে। বলা আছে যে কেএসপি অফ জিঙ্ক ক্লোরাইড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -8। সো এই ম্যাথটাও সিমিলার, তারপর আমি পুরোটা আবার করে দিই যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। সো NaCl প্লাস জিঙ্ক সালফেট মিলে প্রডিউস করবে জিঙ্ক ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট। তো প্রথম কাজ হচ্ছে যে কত মোল অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে, মানে প্রেসিপিটেশন এবং ডিসলভ টোটালে। সো আমরা দেখতে পাচ্ছি 2 মোল NaCl এর সাথে রিঅ্যাক্ট করে 1 মোল জিঙ্ক সালফেট, কিন্তু এখানে আমাদের দুইজনেরই মোল অ্যামাউন্ট দেওয়া আছে, যে NaCl আছে হচ্ছে 50 ml, that is 50 into 10 to the power -3 into 0.2, এতটুক, which is 10 to the power -2 মোল বা 0.01 মোল। আর জিঙ্ক সালফেট আছে কত, সেটা হচ্ছে 40 into 10 to the power -3 into 0.3, which is 0.012 মোল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই অ্যামাউন্ট দেওয়া, সো যে কোনো একটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তো আমরা দেখতে পাই যে 2 মোল সোডিয়াম ক্লোরাইডের সাথে 1 মোল জিঙ্ক সালফেট রিঅ্যাক্ট করে, তার মানে সোডিয়াম ক্লোরাইড যতটুকু থাকে তার অর্ধেক পরিমাণ জিঙ্ক সালফেট ইউজ হয়, বা জিঙ্ক সালফেট যতটুকু থাকে তার দ্বিগুণ পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ইউজ হয়। তো যদি জিঙ্ক সালফেট 0.012 মোল পুরোটা ইউজ হতে হয়, তখন এইখানে 0.024 মোল সোডিয়াম ক্লোরাইড থাকার কথা, বাট সেটা তো নাই। তাহলে এইটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এই 0.01 মোল সোডিয়াম ক্লোরাইড পুরোটাই ইউজ হয়ে যাবে, আর জিঙ্ক সালফেট ইউজড হবে এটার অর্ধেক, দ্যাট ইজ 0.005 মোল। আর বাকি যে 0.007 মোল আছে সেটা কিন্তু আসলে এক্সেস, সেটা কিন্তু আমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না। আর যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এখানে আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে লিমিটিং, তো যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট তার উপর বেস করে সব হিসাব হয়। তো আমরা দেখতে পাই যে দুইটা সোডিয়াম ক্লোরাইড থেকে একটা জিঙ্ক ক্লোরাইড আসে, তাহলে 0.01 মোল থেকে এটা প্রডিউস হবে 0.0, মানে এটার অর্ধেক 0.005 মোল জিঙ্ক ক্লোরাইড। এখন এই অ্যামাউন্টটা কিন্তু এই যে 0.005 মোল, এটা কিন্তু প্রিসিপিটেশন প্লাস যতটুকু দ্রবীভূত আছে সেটা। তো প্রিসিপিটেশনটা পড়বে হচ্ছে 0.005 মাইনাস ডিজলভড আছে কতটুকু। তো ডিজলভড কতটুকু আছে সেটা কিভাবে বের করবো, আবারও সেম, যে এখানে প্রিসিপিটেশন হওয়ার পর উপরে যে সলিউশনটা আছে সেটা হচ্ছে একটা স্যাচুরেটেড সলিউশন। তো জিঙ্ক ক্লোরাইডের কেএসপি সমান হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের যে সলিউবিলিটি, সেটা যদি এস হয় তাহলে জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এস, আর ক্লোরিনের জন্য হচ্ছে 2s, সো s ইন্টু 2s হোল স্কোয়ার, দ্যাট ইজ 4s কিউব। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে s সমান KSP/4
তার কিউবিক রুট। এইটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের ওই স্যাচুরেটেড সলিউশনে, মানে জিঙ্ক ক্লোরাইডের সলিউবিলিটি বা ওই স্যাচুরেটেড সলিউশনে জিঙ্ক ক্লোরাইডের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। সো তার মানে সে এত কনসেন্ট্রেশনে আছে, তো আমরা যেটা করব এই কনসেন্ট্রেশনটার সাথে ভলিউমটা মাল্টিপ্লাই করব যাতে মোল অ্যামাউন্টটা পাই। তো ভলিউম হবে 50 + 40 90 ml, সো 90 ml, সো লিটার নিলে 90/1000। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কেএসপির মানটা বসাবা 10⁻⁻8 বসায়, দেন হচ্ছে বিয়োগ করলে পেয়ে যাবে যে কত মোল প্রিসিপিটেশন পাওয়া গেছে। আর এটা যত মোল আসবে সেইটাকে হচ্ছে পরবর্তীতে আবার জিঙ্ক ক্লোরাইডের যে মলিকুলার ম্যাস সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে কত গ্রাম সেটাও পেয়ে যাবো। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। 50 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড, এটার সাথে অ্যাড করব 60 ml 0.3 মোলার সিলভার নাইট্রেট। তো এখানে কোশ্চেন হচ্ছে যে এখান থেকে যে প্রিসিপিটেশনটা আসে AgCl এর যে প্রিসিপিটেশনটা আসে সেই প্রিসিপিটেশনের অ্যামাউন্ট দেওয়া 1.2 গ্রাম, বের করতে হবে যে তাহলে AgCl এর কেএসপি কত, মানে উল্টা ম্যাথ। এবার কেএসপিটা বের করতে হবে। সো কিভাবে করা যায়, আমরা ওই যে আবারও আগের মতো রিয়াকশন লিখবো, NaCl প্লাস AgNO3, এখান থেকে আসবে হচ্ছে AgCl প্লাস হচ্ছে NaNO3। তো NaCl আছে হচ্ছে 50 ml মানে হচ্ছে 0.05 লিটার ইন্টু হচ্ছে 0.2 মোলার, তো এটা আসে হচ্ছে 0.01 মোল। আর AgNO3 আছে হচ্ছে 60 মিলিলিটার, দ্যাট ইজ 0.06 ইন্টু 0.3 মোলার, সো এখান থেকে আসে 0.018 মোল। তো বোঝাই যাচ্ছে এখানে 1 মোল 1:1 রেশিওতে হওয়ার কথা, বাট এটা বেশি আছে, সো এইটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এইটা অনুযায়ী হিসাব হবে 1 মোল NaCl থেকে 1 মোল AgCl আসে, তাহলে 0.01 মোল থেকে 0.01 মোল টোটাল AgCl পাওয়ার কথা। এখন কেএসপি বের করতে হবে। তো আমরা ওই যে আবারও এই যে 0.01 মোল যেটা প্রডিউস হয়েছে এটা হচ্ছে প্রিসিপিটেট যত হয়েছে প্লাস ডিজলভ যতটুকু আছে। এখন এখান থেকে আমরা লিখতে পারি 0.01 সমান প্রিসিপিটেশন হয়েছে 1.2 গ্রাম, তো সেটাকে মোলে যদি কনভার্ট করি 1.2 কে হচ্ছে আমাদের 143.5 দিয়ে, মানে AgCl এর যে মলিকুলার ম্যাস সেটা দিয়ে ভাগ দিতে হবে বা আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে মোল নাম্বার পাবো। প্লাস ডিজলভড আছে কতটুকু, তো আমরা যদি ধরে নেই যে AgCl এর সলিউবিলিটি হচ্ছে S, বা মানে প্রিসিপিটেশন হওয়ার পর এই যে ধরো এখানে যে প্রিসিপিটেশন হয়েছে তার উপরে যে স্যাচুরেটেড সলিউশনটা আছে সেটার কনসেন্ট্রেশন ধরলাম S, বা সেখানে সলিউবিলিটি হচ্ছে S, তাহলে AgCl এর সলিউবিলিটি যদি S হয় তাহলে সেখানে মোল নাম্বার আছে কত S ইন্টু ভলিউম কত 60 + 50 110 ml মানে 0.1 লিটার 0.11 লিটার। তো এইখান থেকে হচ্ছে আমরা এস বের করতে পারবো, আর একবার এস পেয়ে গেলে এরপর হচ্ছে কেএসপি সমান AgCl এর জন্য এস স্কোয়ার, তো সেই এস স্কোয়ার করলে আমরা AgCl এর কেএসপি পেয়ে যাব। ঠিক আছে, সো এই ক্লাসটা এই পর্যন্তই।